গুড আফটারনুন। সবাই ভালো আছিস? মন, শরীর? গুড আফটারনুন। তো আজকের আমাদের জানিস কি হবে? সবাই রেডি? নতুন টপিক, নতুন এনার্জি সহকারে পড়াশোনা করতে লাগবে। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোদের, যেটা অনেকের ক্লাস 11-এ ভালো লাগতো, অনেকের ভালো লাগতো না। ওকে, তো যার ভালো লাগতো, যার ভালো লাগতো না, সবকিছু ভুলা আজকে থেকে যে টপিক স্টার্ট হচ্ছে সেই টপিকের উপর ফোকাস কর। এই টপিকটা কিন্তু তোদের ফিজিক্স যতদিন পড়বি ততদিন তোদের কাজে লাগবে। বা তোরা যদি কাউকে কোনোদিন ফিজিক্স পড়াস, সব থেকে যেটা কনসেপচুয়াল জিনিস লাগে সেটা আমরা এখানে পড়তে যাচ্ছি। টপিকের নাম কি? ক্লাসিক্যাল মেকানিক্স। আরো যদি ভালো করে বলি, নিউটনিয়ান মেকানিক্স। তো আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়াশোনা করতে যাব, ক্লাসিক্যাল মেকানিক্স এখানে পড়াশোনা করতে যাব। ওকে, তো নতুন টপিক নতুন ভাবে স্টার্ট হবে। তো আগে কে কোথায় কি কেমন করে কি পড়ছিস, ক্লাস 11-এ কতটা জানছিস, ক্লাস 9-এ কতটা পড়ছিস না পড়ছিস ভুলে যা। আমি তোদের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব ক্লাসিক্যাল মেকানিক্সের জার্নিতে। আমি একটু বেশি লেকচার নেব, ঠিক আছে, যাতে তোদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি তোরা কি করতে পারিস, ক্লাসিক্যাল মেকানিক্সের জার্নিটা যাইতে পারিস। যদি কারো আগে ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে কোনো ভয় থাকতো, নিউটনস ল নিয়ে কিছু ভয় থাকতো, সবগুলা কি করব আমরা নতুন ভাবে এখানে শিখবো। আরো ইন্টারেস্টিং জিনিস তোদের বলি, যে আমি তোদের এই ক্লাসিক্যাল মেকানিক্স এমন করে পড়াবো, তোরা দেখবি যে তোরা যে ক্লাস 9-11-এ ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনস ল পড়ে আসছিস, ওখানে অনেক কিছু না ছোট ছোট কনসেপচুয়াল ভুল লেখা ছিল, অনেক বইয়ে ভুল লেখা ছিল। তো সবকিছুই কি করব আমরা হচ্ছে এই লেকচার গুলাই ভালো করে কনসেপচুয়ালি ক্লিয়ার করব। আমরা ফিজিক্সের হিস্ট্রি থেকে শুরু করে, অর্থাৎ বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আমরা যাব। ওকে, তো আজকের লেকচারে আমাদের কি হবে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর ইন্ট্রোডাকশন। তো আজ খালি গল্পই হবে, সব গল্প। ইন্ট্রোডাকশনে প্রত্যেকদিন আমি যেমন করি, ফিজিক্সে তোরা যতগুলা ব্যাচে জয়েন করবি, যতগুলা পড়াশোনা করবি, যতগুলা ব্রাঞ্চ দেখবি, প্রত্যেকটা ব্রাঞ্চের আমি কি দেই, ইন্ট্রোডাকশন দেই। তো ইন্ট্রোডাকশন দেবো আজকে, ইন্ট্রোডাকশন দিয়ে এই ব্রাঞ্চটা স্টার্ট করব। ওকে, তো কি স্টার্ট হচ্ছে? ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স, যেটাকে আমরা নিউটনিয়ান মেকানিক্সও বলি। নিউটনিয়ান মেকানিক্স কিসের জন্য নাম এমন হলো একটু পরে বুঝবি। এটার লেকচার নাম্বার 1, যেখানে আমরা ইন্ট্রোডাকশন দেব। ওকে, আজ লেকচার নাম্বারে 1-এ কি থাকতেছে? ইন্ট্রোডাকশন থাকতেছে। এবার শোন, সবাই কিছুক্ষণ শুনবি, হ্যাঁ? তো ক্লাসিক্যাল মেকানিক্স খাতা, নতুন খাতা নতুন ভাবে নে। তোদের এত সুন্দর কন্টেন্ট এই খাতায় থাকবে, তোরা পরবর্তীতে যখন তোদের ভাই বোন কোনো স্টুডেন্টকে পড়াইতে যাবি, বা তোদের লোয়ার ক্লাসে কোনো স্টুডেন্টকে পড়াবি, দেখবি কি হচ্ছে কত মজা পাস। ইভেন তোদের জন্য, তোদের পরবর্তীতে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিবি তখনও কাজে লাগবে ক্লাসিক্যাল মেকানিক্সের এই খাতা। বা এখন যখন তোরা হচ্ছে কনসেপচুয়ালি বুঝবি, ইউনিভার্সিটি এক্সামিনেশন দিবি, এই খাতা কাজে লাগবে। ওকে, তো ক্লাসিক্যাল মেকানিক্সের যদি আমরা এখানে গল্প বলি, তো ফার্স্ট একটা কোশ্চেন তো সবার মাথাতে আসে যে ক্লাসিক্যাল মেকানিক্স কেন, বা আর একটা কোশ্চেন আসে ক্লাসিক্যাল মেকানিক্স কি। ওকে, তো হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স, এটা আজকে ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করব। এবং আমরা বোঝার চেষ্টা করব যে ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে লাগে কেমন করে, ক্লাসিক্যাল মেকানিক্স পড়তেছি কেন। ওকে, তুই ভাব একটা জিনিস, যখন থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করছিস, ফিজিক্সের অনেক অনেক ব্রাঞ্চ আছে। যেমন কি আছে ক্লাসিক্যাল মেকানিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, তারপরে আমরা যদি বলি থার্মোডাইনামিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, প্রচুর 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 কি আছে, ব্রাঞ্চ আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে শুরু করে নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে প্রচুর। তো কথা, ফিজিক্সে এতগুলা ব্রাঞ্চের দরকার পড়লো কিসের জন্য? তো আমরা আজ বোঝার চেষ্টা করব ফিজিক্সে ব্রাঞ্চের দরকার পড়ে কেন, আর আমাদের এই ক্লাসিক্যাল মেকানিক্সের নতুন একটা ব্রাঞ্চ সৃষ্টি হলো কিসের উপর বেস করে নতুন ব্রাঞ্চটা সৃষ্টি হলো। ঠিক আছে, তো আমরা এটা বোঝার চেষ্টা করব ক্লাসিক্যাল মেকানিক্সে। তো ক্লাসিক্যাল মেকানিক্সে শুরু করার আগে আমি তোদের একটা সিম্পল জিনিস বলি, যে
ইন্ট্রোডাকশন তো দেবো, কেমন করে পড়াশোনা করব তোদের আগে মাথায় হচ্ছে এইটুক টার্গেটটা সেট করে যাই, পড়াশোনাটা কেমন করে হবে আর কতটা পড়াশোনা করতে লাগবে, এর জন্য কি কি জানতে লাগবে। ওকে, এর জন্য কি কি দরকার আছে সেগুলো আমরা ফার্স্টে হচ্ছে জানবো। তো যারা যারা তোরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে যাচ্ছিস, জীবনে একটা কথা মাথায় রাখিস, ক্লাসিক্যাল মেকানিক্স কেমন করে পড়বো বা ফিজিক্সের কোনো ব্রাঞ্চ কেমন করে পড়বো, এটা ডিফাইন করে তোর লাইফে সাকসেস কেমন করে আসতেছে। তোরা জানিস জীবনে যে কেউ সাকসেস হওয়ার বুদ্ধি কি, যে কোনো সাকসেস হওয়ার কোনো ফর্মুলা আছে নাই। তো কিন্তু সাকসেস হওয়ার একটা প্রসেস আছে। সাকসেস লাইফে সাকসেস হওয়ার প্রসেস কি, লাইফে সাকসেস হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে আমাদের কি করতে লাগে, টার্গেট ফিক্সড করতে লাগে। অর্থাৎ তুই কোথায় পৌঁছাইতে চাস সেই টার্গেট ফিক্সড করতে লাগে, এবং টার্গেট ফিক্সড করার পর ওই যে তোর অবস্থা থেকে তুই যে টার্গেটটা অবধি পৌঁছাইতে যাচ্ছিস, ওই টার্গেটের ওই পার্টটা কেমন আছে ওই পার্টটা সম্বন্ধে জানতে লাগে। পার্টটার যেই জায়গাগুলো ডিফিকাল্টিস আছে ওগুলাও ওভারকাম করতে লাগবে, যেই জায়গাগুলো কি হচ্ছে সহজ আছে ওগুলা ইজিলি ওভারকাম করে যাব। কিন্তু ওই পাথ দিয়ে তো যাইতেই লাগবে, সাকসেস যদি হইতে চাই ওই টার্গেটে যদি পৌঁছাইতেই পাথটাই যাইতে লাগবে। ঠিক তেমনই আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বা যখনই নতুন একটা ব্রাঞ্চ পড়বো, ব্রাঞ্চগুলো পড়ার আগে আমরা কি করব, ফার্স্টে ওই ব্রাঞ্চটার সিলেবাস বুঝে নেব, বলে টার্গেট আমাদের এইটা, এবং ওই সিলেবাসে পৌঁছাবো আমরা কি করব, ওই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার তারপরে যতটা সম্ভব কি করব, আমরা স্মুথলি ওই রাস্তা দিয়ে যাব বা যাওয়ার চেষ্টা করব। এমন করেই আমাদের যে কোনো ব্রাঞ্চগুলো পড়াশোনা করতে লাগে। ঠিক তেমন করেই আমরা কি করব, এখানে ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো। তা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় আমাদের টার্গেটটা কি থাকবে, ক্লাসিক্যাল মেকানিক্স কনসেপচুয়ালি বুঝবো। এর জন্য রাস্তার মধ্যে কি কি হার্ডেল গুলা পাবো, হার্ডেল গুলা অর্থাৎ ওর সিলেবাসটা কি, তাহলে সিলেবাসটা একবার বুঝি, এর জন্য কি কি লাগবে আমরা বুঝি। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর ফার্স্টে সিলেবাস নিয়ে আমি আলোচনা করতেছি। চলো সিলেবাস নিয়ে আলোচনা করি, সিলেবাস নিয়ে আলোচনা করি একটু। সুন্দর কিউটসা সিলেবাস। হ্যাঁ, তাহলে আমি এখানে কিন্তু সিলেবাসটা ব্রডলি আলোচনা করব, এমন না যে প্রত্যেকটা পয়েন্ট বাই এখানে আলোচনা করতে যাচ্ছি। ব্রডলি আলোচনা করব যে ওভারঅল কি স্ট্রাকচারটা আছে সিলেবাসের। তো সিলেবাসের ক্লাসিক্যাল মেকানিক যখন স্টার্ট করবি ফার্স্টে একটা জিনিস জানতে লাগে, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর, এবার শোন, তোদের ভেক্টর আমি স্টার্ট করতেছি, যারা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছিস, ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যদি টপিক হয় সেটা হচ্ছে একটা ভেক্টর। যারা যারা ভেক্টর পারবি না বা ভেক্টর পড়বি না তারা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের বেশিরভাগ প্রবলেম সলভ করতে পারবি না। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সের বেশিরভাগ প্রবলেম সলভ করার জন্য আমাদের ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে জানতে লাগবে। তার জন্য ভেক্টর পড়া, ভালো করে পড়া মাস্ট। ইভেন তোদের বলি, যাদের যাদের সিলেবাসে ভেক্টর নাই তাদেরও ভেক্টর পড়াশোনা করতে লাগবে এই সেমিস্টারে। ওকে, তোদের অনেকে থাকবে দেখবে এইবারে ক্লাসিক্যাল মেকানিক্স আছে ভেক্টর নাই, কিন্তু ভেক্টরের পার্টিকুলার কিছু জিনিস আমাদের পড়াশোনা করতেই লাগবে, ওগুলা ছাড়া আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতে পারবো না। যে সকল ইউনিভার্সিটি জানি না কিসের জন্য কোনো কোনো ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট ক্লাসিক্যাল মেকানিক্স দেয়, ভেক্টর দেয় না। তো ওই ইউনিভার্সিটির যারা কোশ্চেন বানায় বা যারা সিলেবাস বানায় কি খায়া যে বানায় ওরাই জানে। ওকে, কারণটা ভেক্টর ছাড়া ক্লাসিক্যাল মেকানিক্স পড়া পসিবলই না। তাহলে ফার্স্টে যে জিনিসটা আমাদের জানতে লাগবে সেটা হচ্ছে ভেক্টর, যেটা আমাদের ভিজিইজিতে চলছে এখন রানিং ব্যাচের ভিতরে। তাহলে একটা কি জানতে লাগবে হচ্ছে ভেক্টর। তাহলে ফার্স্ট টপিক কি থাকলো হচ্ছে ভেক্টর পড়াশোনা করতে লাগবে। ঠিক আছে, ভেক্টর মাস্ট, ভেক্টর ছাড়া হবে না। তারপরে আমরা কি বলবো, ফান্ডামেন্টাল ডাইনামিক্স। ফান্ডামেন্টাল ডাইনামিক্স এর অর্থ, তোরা ক্লাস 9 এ বা ক্লাস 11 এ তোরা পড়াশোনা করছিস যে একটা মাসি অবজেক্ট ছিল, তাহলে মাসি অবজেক্টটা যাচ্ছে, তাহলে ওই অবজেক্টটাকে কি হচ্ছে আমরা হচ্ছে ওর মোশন নিয়ে আলোচনা করতাম, যেমন নিউটনসের সেকেন্ড ল ইউজ করছিলাম। তারপরে সিস্টেম অফ মাস, অনেকগুলো মাস থাকতো, ওইগুলো ফ্রি বডি ডায়াগ্রাম আট করে করে কত কত ফোর্স লাগতেছে, ফোর্স টোর্স বের করতাম। এগুলো সবকিছু নিয়ে যে টুক জায়গায় পড়াশোনা করব তাকে বলবো আমরা ক্লাসিক্যাল ডাইনামিক্স। ডিটেলসে আসতেছি, আমি জাস্ট খালি এখন বলতেছি। তাহলে ফান্ডামেন্টাল ডাইনামিক্স নিয়ে এখানে পড়াশোনা করব, ফান্ডামেন্টাল ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। ওকে, তো এখানে আলোচনা করব হচ্ছে ফান্ডামেন্টাল ডাইনামিক্স। এবার করব, তারপরে এই যে আমি বললাম একটা জন্য অবজেক্ট আছে, অবজেক্টটাতে ফোর্স দিলে ও যাচ্ছে, ওর মোশন টোশন নিয়ে আলোচনা করলাম ফান্ডামেন্টাল ডাইনামিক্সে। ডাইনামিক্স যে মানে যে বডিটা মোশনে আছে ওগুলো নিয়ে আলোচনা করলাম। এবার দেখতো এই যে একটা বডিকে আমি যদি একজন থেকে ওইখানে নিয়ে যাই, এদিকে সরাই, তাহলে আমাদের কি দরকার পড়বে, সরানোর জন্য আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কাজ করা দরকার পড়বে, ফোর্সের দরকার। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে ওয়ার্ক। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক সম্বন্ধে জানবো। তাহলে ওইখানে ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ওয়ার্ক এনার্জি পাওয়ার, ওয়ার্ক এনার্জি থিওরেম, এগুলো সবকিছু আর একটা চ্যাপ্টারে শিখবো। ঠিক আছে, তাহলে কি কি পড়াশোনা করবো, আর একটা জিনিস সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, এটিএসি এটিএসি পড়াশোনা করবো। এবার দেখ
এটা পড়বো। তারপরে এই যে জিনিসটা তোরা যদি দেখিস, আমি এতক্ষণ বলতেছি ফোর্স দিয়ে এমন করে কি করতেছি, একটা হচ্ছে বডিকে মুভ করাচ্ছি, কিন্তু এমনও তো হইতে পারে না বডিটা এমন করে কি করতেছে, রোটেট করতেছে। যেমন ফ্যান কি করতেছে, রোটেট করতেছে। তাহলে এই যে ফ্যান রোটেট করতেছে বা এই জিনিসটা যদি রোটেট করে, সেটারও ফিজিক্স, সেটার একটা নতুন ধরনের ফিজিক্স হবে, ওটাকে কি বলি আমরা, রোটেশনাল ফিজিক্স। ওকে, তাহলে কি বলবো, রোটেশনাল ডাইনামিক্স, রোটেশনাল ডাইনামিক্স, এটা নিয়ে পড়াশোনা করব। তাহলে ফান্ডামেন্টাল ডাইনামিক্স ওইখানে বেশিরভাগ জিনিস কি হচ্ছে, সোজা যাবে, তাদের আমরা লিনিয়ার ডাইনামিক্স বলবো, মানে সহজ সরলরৈখিক পথে যাইতেছে, আর এটার ক্ষেত্রে কি করতেছে, রোটেট করতেছে, তার জন্য রোটেশনাল ডাইনামিক্স। এখানে আমরা আলোচনা করব হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স, মোমেন্ট অফ ইনার্শিয়া আলোচনা করব, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের অবজেক্টের ডিফারেন্ট অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়বো। তারপরে এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, প্রচুর কিছু পড়বো, যেখান থেকে প্রচুর কোশ্চেন তোদের আসবে। তো এখানে কি পড়বো আমরা, রোটেশনাল ডাইনামিক্স পড়াশোনা করব, ঠিক আছে। ওকে, তারপরে এমন করে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়তে থাকবো। কি বললি স্যার, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা এখনো করা হয়নি, তো প্রবলেম হবে কি ক্লাসিক্যাল মেকানিক্সের? প্রথম প্রথম প্রবলেম হবে না, পরবর্তীতে লাগবে, তো কিছু প্রবলেম নাই, তোরা ক্লাসিক্যাল মেকানিক্সের লেকচার দেখা শুরু কর, তোরা মাঝখানে ওইগুলা কি করতেছে কি ধীরে ধীরে বাকিগুলা করতে থাকিস। ওকে, জুবের কি বললি, স্যার কোন বইটা পড়বো মেকানিক্সের? হ্যাঁ, আমি বইটাই সবকিছু আমি বলতেছি তোদের জন্য। ওকে, তারপরে দেখ, এটা হচ্ছে রোটেশনাল ডাইনামিক্স। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পড়াশোনা করব যে বডি আছে দুইটা, ধরে দুইটা বডির মধ্যে কলিশন ঘটলো, তাহলে কলিশন ইন ল্যাব ফ্রেমে পড়াশোনা করব, কলিশন ইন সেন্টার অফ মাস ফ্রেমে পড়াশোনা করব। ওকে, যেখান থেকে তোদের কোশ্চেন আসবেই, তাহলে আমরা কলিশন নিয়ে পড়াশোনা করব, কলিশন কলিশন নিয়ে পড়াশোনা করব ইন ল্যাব ফ্রেম অ্যান্ড সেন্টার অফ মাস ফ্রেম, সেন্টার অফ মাস ফ্রেম, এখানে আমরা পড়াশোনা করব, দুইটাই পড়াশোনা করব। তারপরে আমরা পড়াশোনা করব সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে গ্রেভিটেশন। ওকে, আমরা ছোটবেলার থেকেই কি বলি, যেদিন চাঁদ, আমাদের মুন আছে আর আর্থ আছে, সান আছে আর আর্থ আছে, এদের মধ্যে ভালোবাসার সম্পর্কের নাম কি, গ্রেভিটেশন। এদের কি হচ্ছে, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এই ফর্মুলা দ্বারা কি করতেছে, ফোর্স গুলা অ্যাট্রাক্ট করে। তো আমরা কি পড়বো হচ্ছে গ্রেভিটেশন নিয়ে পড়াশোনা করব। কিন্তু মাথায় রাখিস, তোরা 9-10 যে গ্রেভিটেশন পড়াশোনা করছিস, ওইখানে আমরা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতাম, আর্থকেও পয়েন্ট মাস কনসিডার করতাম, এখানে কি করছে, সানকেও পয়েন্ট মাস কনসিডার করতাম। এইখানে আমরা এগুলাকে একটু বড় আকারে পড়াশোনা করবো, এতে শেল নিয়ে আলোচনা করব, তো অনেক কিছু এক্সট্রা আমরা এখানে কি করব, আলোচনা করব। তা যেটা পড়বো আমরা গ্রেভিটেশন সম্বন্ধে পড়াশোনা করব, গ্রেভিটেশন। এবার গ্রেভিটেশনের যে ফোর্সটা, সেই ফোর্সটা কেমন ধরনের ফোর্স, যদি দেখিস এফ ইকুয়াল টু কত হচ্ছে, জি m1 m2 বাই কত হচ্ছে, আর স্কোয়ার। অর্থাৎ কি হচ্ছে, এই যে এফ ফোর্সটা আছে শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতেছে, রেডিয়াল ভেক্টর আর এর উপর ডিপেন্ড করতেছে। এখানে থিটা ফাই কোনো ভেক্টর নাই, যেহেতু রেডিয়াল ভেক্টর শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করতেছে, থিটা ফাই এর উপর ডিপেন্ড করতেছে না, তার জন্য এটাকে বলি সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আমরা কি কি দেখব, যেমন কি করতেছে, আমরা জানি আমাদের সানকে আমরা ইলিপ্টিকের একটা ফোকাসে রাখছি, রাখার পর ওটার চারপাশে কি করতেছে, আর্থ রোটেট করতেছে। তো এই যে ইলিপ্টিক্যাল অরবিটে কি করতেছে, রোটেট করতেছে, এই ক্ষেত্রে সান আর আর্থের মধ্যে একটা কাজ করতেছে ফোর্স, এটা হচ্ছে এই গ্র্যাভিটেশন ফোর্স। তো যেটা কি করতেছে, আর্থ ডিপেন্ডেন্ট। এই যে চ্যাপ্টারটা এটা নিয়ে পড়াশোনা করব, এটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। ওকে, তাহলে আমরা কি পড়বো হচ্ছে সেন্ট্রাল ফোর্স নিয়ে পড়াশোনা করব। সেন্ট্রাল ফোর্সে আলোচনা করব যে কখন ইলেকট্রিক্যাল পাথ হবে, কখন সার্কুলার পাথ হবে, কখন কি পাথ হবে, পাথের অরবিট গুলো কেমন হবে, টাইম পিরিয়ড কত হবে, কেপলারস ল নিয়ে পড়াশোনা করব, কেপলার্স এর ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল নিয়ে আলোচনা করব, অনেক কিছু এখানে আলোচনা করব, যেগুলা তোলা অবভিয়াসলি হচ্ছে 9-এ এবং 11-এ পড়াশোনা করছিস, এখন কি করবে, ওগুলা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবে, ঠিক আছে। তো এখানে কি পড়বো, অ্যান্ড সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্সেস, এটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে এটা জিনিস মাথায় রাখি, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি, তার মানে কি করতেছি, সানকে সেন্টার করে আমাদের কি করতেছে হচ্ছে আর্থ রোটেট করতেছে, বা আর্থকে সেন্টার করে মুন রোটেট করতেছে। এই ধরনের আরো কিছু জিনিস কি হয় বলতো, আমরা সানকে সেন্টার করে কি করতেছি, স্যাটেলাইট পাঠায় দিচ্ছি, স্যাটেলাইট ঘুরতেছে সারাক্ষণ। তাহলে এই যে স্যাটেলাইট গুলো পাঠাবো, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, এগুলো নিয়ে এখানে আমরা পড়াশোনা করব।
এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠানোর সময় ওর স্কেপ ভেলোসিটি কত হয়, স্কেপ ভেলোসিটির ফর্মুলা কিসের উপর ডিপেন্ড করে, এগুলো সবকিছু আমরা এখানে আলোচনা করব। তাহলে স্কেপ ভেলোসিটি থেকে শুরু করে সবকিছু এখানে আলোচনা করব। ওকে, তো আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের সিলেবাসে মোটা এগুলো জিনিসই আছে, আরো ইউনিভার্সিটি ওয়াইজ যেগুলো ভেরি করতে থাকবে ওগুলো তো আমরা করাবোই। ওকে, ওই হিসাবে তো এটা হচ্ছে মেন একটা জিনিস গেল ক্লাসিক্যাল মেকানিক্সের সিলেবাসটা কেমন কেমন হবে। ওকে, তো ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য বুকস বলি, ক্লাসিক্যাল মেকানিক্সের বুক কোন কোন তোরা ফলো করতে পারিস, কোনটা কোনটা তোদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, তা ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য বুক হিসেবে তোরা ফলো করতে পারিস, আমি আগেও বলছিলাম, সেটা হচ্ছে অনেকগুলো বই বলতেছি, কিছু কিছু বই তোরা ফলো করিস। বুকস যেমন তোরা ক্লাসিক্যাল মেকানিক্সের বুক, অনেকে এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্স পড়িস। ওকে, তো এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে পারিস। আমি বলবো আর একটা তোদের মোটা বই সম্বন্ধে অনেকবার বলছি, সেন চট্টোপাধ্যায়ের বই, ওই বইটা ফলো করতে পারিস। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সের আমি বইগুলো দেখায় দিই একটু, হ্যাঁ একটু দাঁড়া 1 মিনিট, আমি বই আনতেছি, তাহলে বুঝতে পারবি কোনটা তোদের সুবিধা মতো তোরা কিনবি। ওকে, এই বইটা পড়তে পারিস, এই বইটার মধ্যে ভালো আছে এটার ভিতরে। তোরা যদি ধরে নে ভেক্টরের কোনো বই করিস নাই, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, এইটা বইয়ের ভিতরে তোদের ফার্স্ট সেমিস্টারে যত কিছু আছে সবকিছু এই বইটার ভিতরে আছে। ওকে, তো এই বইটার ভিতরে তোরা নিতে পারিস চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ওকে, তো এই বইটা তোরা ফলো করতে পারিস। এবার দেখ, তো বুক মোটামুটি বললাম, এটা হচ্ছে চ্যাটার্জি আর সেনগুপ্তার বই। ওকে, আমি একটা বইয়ের নাম এখন ভুলে যাচ্ছি, যে বইটার নাম আমি ভিতর থেকে বলার জন্য বহুত চেষ্টা করতেছি, বাট আসতেছে না, যখন মনে পড়বে বলবো, কারণ ওই বইটাই আমি পড়ছি, বেস্ট বই। তো আমি তোদের দেখে বলতেছি। আমি যে বইটা পড়ছি, আমি একটু খুঁজতে লাগবে, নামটা এখন ভুলে যাইতেছি, আসুক নামটা মাথায় তখন বলবো। ওকে,
এখানে তো যেটা বইয়ের কথা বলতে যাচ্ছে ওটা, যাই হোক, তোরা এই সেনগুপ্তার বইটা পড়তে পারিস, আমি বলবো এটা বই এর ভিতরেও সুন্দর দেওয়া আছে, এই গুপ্তার বইও সুন্দর দেওয়া আছে ক্লাসিক্যাল মেকানিক্স। যাই হোক, এবার দেখ আমরা তাহলে কি বললাম, এটা হচ্ছে সিলেবাস সম্বন্ধে গেল। এবার আমি মেন ক্লাসিক্যাল মেকানিক্স এর ইন্ট্রোডাকশনে আসি। হ্যাঁ, তো এখান থেকে ক্লাসিক্যাল মেকানিক্স এর আজকের ইন্ট্রোডাকশন স্টার্ট হোক। তো সবাই একটু ফোকাস কর, কিছুক্ষণ আমরা কি করব হচ্ছে আলোচনা করব হিস্ট্রিটা নিয়ে। ওকে, এটা একটু হিস্ট্রি কেমন ছিল একটু বুঝি, কেমন করে তোর ক্লাসিক্যাল মেকানিক্স আসলো। তো ক্লাসিক্যাল মেকানিক্স কেমন করে আসলো এটা বলতে গেলে প্রথম একটা কোশ্চেন তো সবার মাথাতে আসবেই, সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এতগুলো ব্রাঞ্চেই আসে কিসের জন্য, ব্রাঞ্চের দরকার পড়লো কিসের জন্য। তো ব্রাঞ্চের দরকার হচ্ছে মেন জিনিস একটা করে, বা তার থেকেও ইম্পর্টেন্ট কথা, ফিজিক্সের ক্ষেত্রে ব্রাঞ্চ কি, ফিজিক্সের দরকার কিসের জন্য পড়ে। আমি বলছি যে নেচারে বিভিন্ন ফেনোমেনাগুলো হচ্ছে, ন্যাচারাল ফেনোমেনাগুলো, সেই ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করার ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে ফিজিক্স। এবার ধৈর্য তোর কাছে কি হচ্ছে, কিছুদিন আগে বন্যা হলো, তা বন্যাকে এক্সপ্লেন করার জন্য কিছু কনসেপ্ট আমাদের লাগবে, ঠিক আছে, ওইটা নিয়ে রিসার্চ করব, রিসার্চ করতে করতে ওইটার একটা কি আসবে হচ্ছে তোদের হচ্ছে ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে, ওইটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। বা ধরি না আরো কি হচ্ছে অন্য কিছু, তুই কি করতেছিস, রান্না করতেছিস, রান্না করার সময় সাপোজ কথার কথা কি হচ্ছে লোহার খন্তি দিয়ে রান্না করতেছিস, তাহলে লোহার খন্তি দিয়ে যখন রান্না করতেছিস ওই ধীরে ধীরে গরম লাগে, হাতে কি হচ্ছে গরম লাগতেছে, তো তুই বুঝতে পাইতেছিস একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তারপরে কি করছিস বলে একটা কুপরিবাহী পদার্থ ধরতে লাগবে, তার জন্য কি হচ্ছে ওটার উপরে হচ্ছে কুপরিবাহী পদার্থের বেতের টেতের অনেক কিছু কি হচ্ছে প্রলেপ টলেপ দিয়ে ওটা তৈরি করা হয়, যাতে কি হয় হাতের মধ্যে গরম না লাগে। বা পরবর্তীতে লোহা যেহেতু তাড়াতাড়ি হিট নিয়ে যায় তার জন্য স্টিলের তৈরি হলো, তারপরে এখন কাঠের তৈরি হয়েছে, কত কি তৈরি হয়, ঠিক আছে। তো আমরা যে এই যে নেচারে যেগুলো প্রবলেম ফেস করি, প্রবলেমের সবসময় কি করার চেষ্টা করি আমরা, সলিউশন করার চেষ্টা করি। এবার সলিউশন করা, যখন সলিউশন খুঁজি, খোঁজার জন্য তখন বিভিন্ন রিসার্চ টিসার্চ করি। এবার রিসার্চ করার সময় আমরা কি হচ্ছে ওটার সম্বন্ধে আরো প্র্যাকটিক্যাল করি, দেখি, অনেক কিছু পড়ি, তারপর ওগুলা নিয়ে কি করতেছে থিওরি টিউরি যেগুলো আবিষ্কার হয় ওগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করি, ওটাকেই তখন ওটার কি দেই একটা নির্দিষ্ট ব্রাঞ্চের নাম দেই। ঠিক তেমনি এই যে ক্লাসিক্যাল মেকানিক্স এর কি ক্ষেত্রে কি হয়েছে, মানুষ যখন ফিজিক্স আসেই নাই, সায়েন্স আসেই নাই, সায়েন্সের আগে অবধি মানুষের কিছু কিছু কথা হচ্ছে মাথার ভিতরে ঘুরতেই ছিল। কেমন কেমন কথা কিছু মাথার মধ্যে ঘুরতেছিল, যেমন যে আমরা, আমি আবার বলতেছি তোদের কিন্তু ওল্ড জগতে নিয়ে যাইতেছি, এখন যেগুলা কথা বলবো ওগুলার বেশিরভাগ অ্যান্সার তোরা জানিস, কারণটা তোরা পড়াশোনা করছিস, কারণটা তোরা 2025 সালে আসিস, 2026 সালে আসিস, তো কি করতেছিস তোরা এগুলা অলরেডি জানিস। হুম, কিন্তু আমি এখন যেগুলা কথা বলবো সেগুলো হচ্ছে 1600 খ্রিস্টাব্দের আগের কথা বলবো, যেখানে হচ্ছে ফিজিক্স ফিজিক্স আবিষ্কার হয়ই নেই, সায়েন্স কি জিনিস জানেই না। তো তখনকার দিনে মানুষের সায়েন্সের সম্বন্ধে কোনো ধারণা নাই, ফিজিক্স সম্বন্ধে তো কোনো ধারণাই নাই, তারপরেও মানুষের মধ্যে কিছু কিছু কি আসতেছিল, কোশ্চেন আসতেছিল। কেমন কোশ্চেন আসতেছিল, যে মানুষ তো খাওয়া দাওয়া করতেছিল, হাঁটা চলা করতেছিল, এগুলো তো সবই চলতেছিল, তো তখন মানুষের কোশ্চেন কি আসছে যে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা বডিকে ধাক্কা দিলে ওটা সরে যায় কেন, ঠিক আছে, আমরা চলতে পারি কেমন করে। তো এগুলো ছোট ছোট কোশ্চেন মানুষের মাথায় আসতেছিল, তখন সব থেকে যেগুলা মানুষকে টেনশনে ফেলাই দিছিল, বলে সত্যি সত্যি এই অবজেক্টটাকে আমি যদি কি করি এইখানে এটাকে আসে না কেন, একে যদি আমি ধাক্কা দেই, এ ধাক্কা দিলে কি করে, এ হচ্ছে চলা শুরু করে। আমি যদি তোদের এখন জিজ্ঞেস করি যে ধাক্কা দিলে চলে কেন, তোরা সবাই অ্যান্সার দিয়ে দিবি, বলবি কি যে ধাক্কা দিলে ফোর্স লাগতেছে, ফোর্স দিলে হচ্ছে চলতেছে। বাট আমি বলতেছি তখনকার খ্রিস্টাব্দে তখন তো ফোর্সের নামটাও কেউ জানতো না, ফোর্স কি জিনিস কেউ জানতো না। তো আজকে আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফোর্স, তাই তো, এই ফোর্সের ডেফিনেশন খোঁজার চেষ্টা করব, অর্থাৎ ফোর্সের ডেফিনেশন কেমন কেমন করে ডেভেলপ হলো। ফোর্স কিন্তু আগে থেকে ছিল না, মাথায় রাখিস, ফোর্সের আগে ধারণাই ছিল না, কিচ্ছু ধারণা ছিল না, মানুষের মধ্যে কিছু কোশ্চেন আসছিল। তো কোশ্চেনটাই কেমন কেমন ধরনের কোশ্চেন আসছিল, যে আমাদের কোনো অবজেক্টকে, কোনো বস্তুকে আমরা এমন কি দিতেছি বা কি করতেছি যার জন্য ও সরে যাচ্ছে। তো এগুলা মানুষের ভিতরে কোশ্চেন আসা শুরু করে। এবার কোশ্চেন আস্তে আস্তে এগুলার কি করার চেষ্টা করে, যে সলিউশন খোঁজার চেষ্টা করে। এবার সলিউশন কি করতেছে, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ধরে এগুলার সলিউশন খুঁজে গেছে। তার মধ্যে কিছু কিছু বিখ্যাত লোকের নাম নেব। আমি আবার বলতেছি এগুলা এমন না যে খালি ওই কয়জন লোকই ভাবছে, হাজার হাজার কোটি কোটি লোক ভাবছে। তার মধ্যে যারা যারা কিছু সত্যি সত্যি কিছু করে দেখাইছে, ঠিক আছে, যাদের কথা বলার মতো, তাদের কথা আমরা এখানে বলতেছি, ঠিক আছে। তো এটা যদি দেখিস, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে
ক্লাসিক্যাল মেকানিক্স কি। ওকে, তো ক্লাসিক্যাল মেকানিক্সের বা ব্রাঞ্চটা আসলো কিসের জন্য, এর জন্য যদি বলি যে আমরা কোনো অবজেক্টকে কি হচ্ছে কিছু একটা দিলে অবজেক্টটার কি হচ্ছে মুভমেন্ট আসতেছে, এই যে মুভমেন্ট আসতেছে এইটা নিয়ে আলোচনা করার জন্য যে রিসার্চ করতে লাগছে, এটা নিয়ে আলোচনা করার জন্য যে প্র্যাকটিক্যাল করতে লাগছে, এটার জন্য এটাকে এক্সপ্লেন করার জন্য যে থিওরির দরকার পড়ছে, যে কনসেপ্টের দরকার পড়ছে, এগুলাকে যেই জায়গায় আমরা সবকিছু একত্রিত ভাবে লিপিবদ্ধ করে রাখছি তাকেই আমরা কি বলবো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর সলিউশন কি হবে, ডেফিনিশন তো আমরা আসবো। তাহলে কি জিনিস এটা ক্লাসিক্যাল মেকানিক্স, অবভিয়াসলি একটা ফিজিক্সের ব্রাঞ্চ, ফিজিক্স মানে ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার একটা ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে যেখানে কি হচ্ছে ফোর্স রিলেটেড আমরা পড়াশোনা করব। ওকে, তাহলে কি হবে ক্লাসিক্যাল মেকানিক্স is a branch, okay, of physics, okay, which tells about okay, জুবের কি বললি স্যার আমাদের ইউনিভার্সিটি কেপলার, ওকে, बहुत ইউনিভার্সিটি বহুত লোক বহুত সাজেস্ট করবে বই, ওকে বহুত বই তো সব থেকে সহজ বই পড়, সুন্দরভাবে পড়, প্রথমেই মাথা গন্ডগোল করে লাভ নাই, আমি আসি তোদেরকে গাইড করার জন্য। ওকে, আমার ভিডিও লেকচার গুলো একবার সম্পূর্ণ দেখ, তারপরে যে কোনো বই ওঠায় নে তোরা বই বুঝে যাবি। ওকে, একবার তোরা ভিডিও লেকচার গুলো দেখ, কারণটা আমি কম করে 5-6টা বই পড়ছি, তারপরে তোদের এই লেকচার গুলো দিতেছি। হ্যাঁ, তো চাপ নেক্সটে আমার লেকচার গুলো আগে দেখ, তারপরে হবে। ওকে, তাহলে এইখানে কি কি নিয়ে ডিল করি, কি কি কোশ্চেন ছিল, তাহলে তাহলে ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ, কি কি নিয়ে ডিলস করতেছি, ডিলস উইথ ফলোইং কোশ্চেন্স, ওকে, এই কোশ্চেন্স গুলো মাথায় আসছে এবং ওদের কি করবো হচ্ছে অ্যান্সার দেব। ওকে, অ্যান্ড দিস কোশ্চেন্স আর কোশ্চেন গুলো কি কি ছিল, যে ফার্স্ট কোশ্চেন এটা ছিল কোন একটা অবজেক্ট কেমন করে মুভমেন্ট করে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, অবজেক্ট মুভমেন্ট করবে কেমন করে। তাহলে হাউ অ্যান অবজেক্ট how an object will move on applying, একটা জিনিস মাথায় রাখিস, অ্যাপ্লাইং ফোর্স লিখতেছি আমরা, এই যে ডেফিনিশনটা দিতেছি আমরা তো অনেক কিছু জানি, তার উপর বেস করেই আমি ডেফিনিশনটা দিতেছি, তার জন্য ফোর্স কথাটাগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, ওকে, ইউজ করতেছি অ্যাপ্লাইং ফোর্স। তাহলে হাউ অ্যান অবজেক্ট উইল মুভ অ্যান্ড অ্যাপ্লাইং ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এগুলা কি করতেছে হচ্ছে কেমন করে মুভমেন্ট দেখা যাচ্ছে, এটা একটা কোশ্চেন। ওকে, তাহলে যদি আর একটা কোশ্চেন মেন জিনিস ছিল যে একটা অবজেক্ট ধরে নে, একটা পেন আছে, একটা চেয়ার আছে, কিছু একটা অবজেক্ট আছে, ওটা রেস্টে কখন থাকবে, ওটা মুভ কখন করবে, এইটা হচ্ছে বড় একটা কোশ্চেন ছিল। এদের ক্রাইটেরিয়া কি, মুভমেন্টের ক্রাইটেরিয়া কি, রেস্টের ক্রাইটেরিয়া কি, বা মুভমেন্ট বা রেস্টের জন্য রেসপন্সিবল কি, এগুলো সবকিছুর হচ্ছে কোশ্চেন এই ব্রাঞ্চের মধ্যেই আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ইফ অবজেক্ট ইজ at rest, then what will be the force on it, তাহলে if object is at rest then what will be the force on it. Okay, আর একটা যদি কোশ্চেন বলি, যেটা যে জিনিস বললাম তোদের হচ্ছে মোশনের জন্য রেসপন্সিবল কে। ওকে, তো এগুলা হচ্ছে মেনলি কোশ্চেন ছিল।
ওকে ওকে what is responsible for motion of an object? What is responsible for motion of an object? তো এগুলা এগুলা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেন গুলা সলিউশন খুঁজবো, এগুলা নিয়ে ডিল করব। ওকে, এই যে ডিল করার ব্রাঞ্চটার নাম কি হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সে কিউটসা গল্প আছে, চল একটু গল্প করি। এবং তোদের যে নিউটনস ল ধরলে তোরা এখন সবাই অ্যান্সার দিতে পারবি। ফার্স্ট নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে মোটামুটি। আমি এখানে তোদের মুখস্থ বলতে বলতেছি না, হ্যাঁ ওই গান করা শুরু করিস না, আমার এখানে গান করবি না, একদম গান করবি না, বুঝে বুঝে যেইটুক বুঝিস জিস্ট করে বলবি। আমি যখন পড়া ধরবো কাউকে কোনোদিন এমন করে বলবি না নিউটনস ফার্স্ট ল কি ছিল, বলে কোনো বস্তুর উপর বল কি না বল প্রয়োগ করলে স্থির বস্তু না, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে চলতে থাকবে, এমন করে মুখস্থ বলতে লাগবে না, ঠিক আছে বুঝে বুঝে বলবি। ওকে, তারপরে আরো কিছু ছাতা মাথা কিছু কিছু বলতেই থাকতিস। ওকে, তাহলে এই তিনটে কোশ্চেনে যদি দেখিস ফান্ডামেন্টাল একটা জিনিসের উপরেই ডিপেন্ড করে আছে, অর্থাৎ কোনো একটা অবজেক্ট, ঠিক আছে অবজেক্টের মোশনের সঙ্গে, ঠিক আছে ফোর্সের রিলেশন কি, এটাই তো আছে ঘুরে ফিরা, ঠিক আছে যদি দেখিস হাউ অবজেক্ট উইল বি মুভ অন অ্যাপ্লাইং ফোর্স, ঠিক আছে অবজেক্ট ইজ রেস্ট দেন হোয়াট উইল বি ফোর্স অন ইট, তারপরে হোয়াট ইজ দ্য রেসপন্সিবল ফর অ্যান অবজেক্ট। তো এগুলো ওভারঅল কিন্তু দেখিস মোশন, অবজেক্টার মোশন আর ফোর্সের হচ্ছে রিলেশন। আর এইখানে যে কোশ্চেনটা বললাম না, এখানে বলছে হোয়াট উইল বি দ্য ফোর্স অন ইট, হোয়াট ফোর্স মানে এটা ইউনিফর্ম ফোর্স, নন ইউনিফর্ম, কি ধরনের ফোর্স, এটার কথা বলছে। তো আমরা কি করব, এটাই এক এক করে ডিসকাস করব। ওকে, লেটস লেট হইল কেন? ওকে, এবার শোন, তো এটা আছে, এবার হোয়াট ইজ, এটা নিয়ে আলোচনা করি। তো চলো এটা ডিল করব। এবার এগুলো তো ডিলে যাইতেছি, তার আগে তোদের বলি যে এই ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়াশোনা করব, ক্লাসিক্যাল মেকানিক্সের যে অ্যান্সার গুলো দেবো আমি, ক্লাসিক্যাল মেকানিক্স যেমন ফার্দার আমাদের যাবে, ক্লাসিক্যাল মেকানিক্স যাওয়ার জন্য এগুলোকে স্টাডি করার জন্য আমাদের কিছু না কনজারভেশন ল লাগবে, কিছু ল সম্বন্ধে জানতে লাগবে, ওই ল গুলোর উপর বেস করে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্স এর অ্যান্সার দেবো। তো ল গুলো প্রথমে লিখে দেই, তোদের একটু মনে করাই দেই যে কি কি জিনিসগুলো পড়তে লাগবে, যেগুলো তোরা 11 12 9 10 পড়াশোনা করছিস অলরেডি, একবার মনে করাই দেই, তারপরে এগুলোর প্রত্যেকটার অ্যান্সার আমি দেবো ধীরে ধীরে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স, তো এই যে ব্রাঞ্চটা তৈরি হলো, ব্রাঞ্চের ডেফিনেশন দিলাম বা এই ব্রাঞ্চের মধ্যে কি কি আছে, তো এই ব্রাঞ্চটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের কি কি জানতে লাগবে এটা আগে বুঝি। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স ওকে is based on following ল। কি কি ল গুলা ছিল দেখ, এক নাম্বার অবভিয়াসলি ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছি, নিউটনস ল নিয়ে আলোচনা করবই, তাহলে নিউটনস ল অফ মোশন। ওকে, এটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটা কথা শোনে এদিকে সবাই, ক্লাসিক্যাল মেকানিক্সকে পড়ার না দুইটা অ্যাপ্রোচ আছে। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ফোর্স রিলেটেড ভাবে পড়াশোনা করতে পারি, যেমন এইখানে আমি বলছি। তো ক্লাসিক্যাল মেকানিক্সকে যদি ফোর্সের রিলেটেড পড়াশোনা করি, তখন ওটাকে হচ্ছে নিউটনিয়ান অ্যাপ্রোচে পড়াশোনা করি। ওকে, তার জন্য তখন ইম্পর্টেন্ট যারা হচ্ছে নিউটনস ল, যেমন দেখতে পাচ্ছিস নিউটনস ল দিয়ে স্টার্ট করলাম। তোদের ক্লাসিক্যাল মেকানিক্সের মোশন রিলেটেড কিছু বললেই যার কথা মনে পড়ে নিউটনস ল, নিউটনস সেকেন্ড লর কথা মনে পড়ে, এফ ইকুয়াল টু কত হচ্ছে এম, এগুলো মনে পড়ে না। তো এইখানে আমরা ফোর্স রিলেটেড
ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য আবার বলতেছি দুইটা অ্যাপ্রোচ, ফোর্স রিলেটেড অ্যাপ্রোচ। তাহলে ওটা কি হচ্ছে নিউটনস ল দিয়ে আমরা পড়াশোনা করব। তার জন্যই এই মেকানিক্সটার নাম কি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ার জন্য আরো একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ আছে, সেটাকে হচ্ছে এনার্জি রেসপেক্টে পড়বো। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে যা কিছু পড়তেছি এগুলাই একদিন আমরা কি করব এনার্জি রেসপেক্টে পড়বো। তাহলে যখন এনার্জি রেসপেক্টে পড়বো ওই ক্লাসিক্যাল মেকানিক্সটা যখন আসবে তখন আমরা বলবো হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ওকে, তো ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য দুইটা আমরা দিক নির্দিষ্ট করব। যদি ফোর্স দিয়ে পড়ি তখন আমরা নিউটনিয়ান মেকানিক্স বলবো, যদি এনার্জি দিয়ে পড়ি তখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স বলবো বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বলবো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে অ্যাপ্রোচ থাকবে। তার মানে আমাদের এইখানে ফোর্স, যেহেতু আমি সব কোশ্চেন কিসের উপর লিখছি ফোর্সের উপরই, তাহলে ফোর্সের অ্যাপ্রোচে পড়াশোনা করবো। তাহলে যা কিছু পড়বো আমাদের মেন জিনিস থাকবে ফোর্স। তার জন্য ফোর্সকে ডেসক্রাইব করছে সব থেকে সুন্দরভাবে কি হচ্ছে নিউটনস। তার জন্য নিউটনস মোশন ল এখানে হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি আমরা এনার্জি রেসপেক্টে যখন পড়বো না তখন আমি বললাম না ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান, তখন হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন এন্ড হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বিএসসির ভিতরেই তোরা পড়বি আর কিছুদিন পরেই পড়বি। ঠিক আছে, মেবি ওটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে কোন সেমিস্টারে পড়বি। ঠিক আছে, পড়ার অ্যাপ্রোচ প্রত্যেকটা প্রবলেম আজকে যেগুলো করাবো এই প্রবলেম গুলাই আরো কোনো একটা সেমিস্টারে পড়াবো যখন ক্লাসিক্যাল ডায়নামিক্স পড়াবো বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়াবো। আজকে ফোর্স দিয়ে পড়বো, তখন আমরা কি দিয়ে পড়বো হচ্ছে এনার্জি দিয়ে পড়বো। কোনটা সুবিধা বলতো? এইটুক সিম্পল জিনিস বোঝ যে ফোর্সের মধ্যে কিছু তো গন্ডগোল আছে, কিছু তো প্রবলেম আছে, তার জন্যই আমাদের এনার্জির দরকার পড়ছে। তো ল্যাগ্রাঞ্জিয়ান এর সুবিধা অসুবিধাটা তোদের বলেই দেই। ফোর্স কি হয় ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরকে নিয়ে পড়াশোনা করে না অলওয়েজ টাফ। আর এনার্জি কি স্কেলার কোয়ান্টিটি, স্কেলারকে নিয়ে পড়াশোনা করা আছে অনেক সহজ জিনিস। তার জন্য ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স বহু সহজ হবে। তো ফার্স্টে তোরা ছোট ছোট বাচ্চা কিন্তু তোদেরকে ফার্স্টে কঠিনই পড়াইতে লাগে, তারপরে গিয়ে পরে আরো অনেক সহজ করে পড়াশোনা করবে। ঠিক আছে, তো প্রথমে কঠিনটা পর একটু শক্তিশালী হ, বেশ স্ট্রং কর, হ্যাঁ, তারপরে আমরা এগুলোই পড়াশোনা একদিন আস্তে আস্তে খেলতে খেলতে করব। তো যত হায়ার তোদের সেমিস্টার গুলো উঠতে থাকবে অত মজা পাইতে থাকবে, অত পড়াশোনা সহজ হইতে থাকবে। ওকে, পড়াশোনার অ্যাপ্রোচে সেম পড়াশোনায় আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে করে পড়াশোনা করি। ঠিক আছে, ওকে। যাই হোক, তো নিউটনস মোশন ল এর মধ্যে আমি কি বললাম, কি কি নিয়ে আলোচনা করব? অবভিয়াসলি নিউটনস এর ফার্স্ট ল। ঠিক আছে, তাহলে ফার্স্ট ল অফ মোশন, ফার্স্ট ল অফ মোশন এটার নাম কি হচ্ছে ইনার্শিয়া। এই ফার্স্ট ল অফ মোশন কার ধারণা দেয়? ইনার্শিয়ার ধারণা দেয়। ওকে, অর্থাৎ আমি সাপোজ কথার কথা কি করতেছি, কাউকে লাথি মারতেছি, হ্যাঁ না? তোরা যারা পড়াশোনা পারবি না তাদের কাউকে একটা লাথি মারলাম। এবার লাথি মারার পর তুই, ঠিক আছে, কে দুইজন পাইলি না, দুইজনকে লাথি মারলাম। এবার লাথি মারার পর হচ্ছে কে তাড়াতাড়ি আগে যাবি বা কে দূরে যাবি, সেম জোরে জোরে লাথি মারি। এই যে এটার ধারণা কে দেয় হচ্ছে নিউটনস এর ফার্স্ট ল। মানে তোদের বলি এটা জিনিস আরো ভালো করে বুঝতে পারবি। সাপোজ কথার কথা বললাম, হ্যাঁ তানিশা, যে তোর কাছে একটা কি দিলাম আমি, দুইটাই একটা গোল বল দিলাম। একটা হচ্ছে কি লোহার ফুটবল দিলাম, আর একটা হচ্ছে নর্মাল যেগুলো অরিজিনাল ফুটবল, আমার হচ্ছে নর্মাল রবারের ফুটবল দিলাম। তাহলে তুই যদি সেম স্পিডে লাথি মারিস কোনটা বেশি দূরে যাবে? যেটা নর্মাল। আর লোহারটাকে যে লাথি মারবি সে গাধা। ঠিক আছে, এবার কথা হচ্ছে লোহার বলটাই বা আয়রনের বলটা ও গেল না, কম গেল, লাথি মারলি সে তোর পা যাবে, বুঝতে গেছে, ডাক্তারের কাছে যাবি, ওগুলো আলাদা গল্প, হ্যাঁ না? কিন্তু ও গেল না, কিন্তু নর্মাল ফুটবলটা কি অনেক দূর চলে গেল। এর কারণ কি? এদের দুইজনের মধ্যে ডিফারেন্স কি? মাসের ডিফারেন্স। লোহার বলের ক্ষেত্রে মাস বেশি, নর্মাল বলের ক্ষেত্রে মাস কম। এই যে মাসের ধারণা, অর্থাৎ কে তার আগের অবস্থাটা বজায় রাখবে, এটাকে কি বলে হচ্ছে ইনার্শিয়া। আরো ডিটেলসে পড়বো, আমি উদাহরণ দিলাম। তো ইনার্শিয়ার ধারণা কে দেয় হচ্ছে নিউটনস ফার্স্ট ল দেয়। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন, যেটা কোথায় কি বললাম হচ্ছে যেটা কিসের ধারণা দেয়, ইনার্শিয়ার ধারণা দেয়। তার জন্য এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া, ল অফ ইনার্শিয়া। মাথায় রাখিস এগুলা ইন্ট্রোডাকশন, যেগুলা যেগুলা উদাহরণ দিতেছি এগুলা পরবর্তীতে একদম ডিটেলসে আমরা আলোচনা করব। তারপরে অবভিয়াসলি কি পড়াশোনা করতে লাগবে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেকেন্ড ল। ওকে, তা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন যেখান থেকে আমরা কি পাবো হচ্ছে ফোর্সের ডেফিনেশন পাবো। ওকে, ডেফিনেশন অফ ফোর্স পাবো এখান থেকে। তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আসবে, ডেফিনেশন অফ ফোর্স। তোরা মাথায় রাখিস
নিউটনস কিন্তু বিখ্যাত হয়েছে এই ফোর্সের ডেফিনেশন দেওয়ার জন্য, আর প্রপারলি দিছে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সহ করে দিছে, কেউ দিতে পারে নাই তার আগে। এত হাজার জন চেষ্টা করছে, হাজার জন বইলে থুয়ে গেছে, কিন্তু নিউটনস দিছে। দেখবি আমি একটু পরে আরো বলতেছি এগুলো ডিটেলসে। আর একটা কি বলতে লাগবে, এভরি অ্যাকশন অফ অপোজিট রিঅ্যাকশন, সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। তাহলে থার্ড ল অফ মোশন, ওকে, যেখানে ফোর্সের ব্যালেন্সিং সম্বন্ধে বলবে। ওকে, 2 নাম্বার, এই ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য আমাদের কিছু কনজারভেশন ল পড়াশোনা করতে লাগবে। চল তাহলে কনজারভেশন ল গুলা কি কি পড়তে লাগবে আমরা দেখি। কনজারভেশন ল, কনজারভেশন ল গুলা কি কি লাগবে দেখ। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগবে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগবে। ওকে, এবার শোন, লিনিয়ার কথাটা কখন আসবে আমি বললাম না, যখন কি করছে নরমালি ফান্ডামেন্টাল ডাইনামিক্সে যে কোনো ফোর্স কি করবো হচ্ছে অবজেক্টে ফোর্স দিব, ও সোজাসুজি যাবে, এটাকে তো লিনিয়ার মোশন বললাম। তার জন্য যে কনজারভেশন মোমেন্টাম আছে তাকে কি বললাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবার শোন ভালো করে, যদি জিনিসটা রোটেট করতে থাকে তখন তো আর লিনিয়ার থাকবে না, তখন কি হবে রোটেশনাল। আর রোটেশনালের জন্য যে মোমেন্টামটা আসে তাকে কি বলি আমরা, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ এইটা যখন পড়াশোনা করব, এই যে এইখানে যখন পড়াশোনা করব তখন আমাদের দরকার পড়বে কি হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আরো দরকার পড়বে অবভিয়াসলি কনজারভেশন অফ এনার্জি, এটা ছাড়া তো কোনো কথাই হবে না। কনজারভেশন অফ এনার্জি, ওকে। তো কনজারভেশন অফ এনার্জির মধ্যে তোদের একটা জিনিস বলি, একটা সময় আসবে আমরা যখন কলিশন চ্যাপ্টার পড়বো না, ওইখানে কলিশন চ্যাপ্টারে অনেক কিছু আমরা শিখতে পাবো, যেখানে দেখবো কোথাও টোটাল এনার্জি কনজার্ভ থাকে আর কোথাও হচ্ছে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু দুই ক্ষেত্রে রিঅ্যাকশন বা কলিশন পসিবল হচ্ছে। তাহলে এটা দুইটা অ্যাপ্রোচে পড়বে, একটা হচ্ছে কি হইতে পারে কনজারভেশন অফ এনার্জির ভিতরে টোটাল এনার্জি কনজার্ভ হইতে পারে, টোটাল এনার্জি কনজারভেশন, টোটাল এনার্জি কনজারভেশন, অথবা অনেক সময় কি পড়াশোনা করবো আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি কনজারভেশন, কাইনেটিক এনার্জি অনলি কনজার্ভ হবে। ওকে, কাইনেটিক এনার্জি কনজারভেশন, কাইনেটিক এনার্জি কনজারভেশন, তা দুটো নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, থার্ড, এগুলো বাদেও আমাদের যেটা লাগবে হচ্ছে ফোর্স ল লাগবে। ফোর্স ল কি কি লাগে, ফোর্স ল কাদের বলি দেখ, তোরা কিন্তু জানিস, হয়তো নাম শুনে ভাববি একটু, ফোর্স ল কি জিনিস একটু আগে বললাম, ফোর্স লর মধ্যে অনেক ধরনের ফোর্স ল থাকে, তার মধ্যে একটা একটু আগে বললাম, এদিকে গিয়েছে আর্থ আছে, এদিকে গিয়েছে সান আছে, আর্থ আর সানের যে ভালোবাসা অর্থাৎ গ্রেভিটেশনাল ফোর্স, সেই ফোর্স ল তাহলে একটা কি হবে হচ্ছে, একটা যদি বলি কি হবে গ্রেভিটেশনাল, গ্রেভিটেশনাল ফোর্স। ওকে, তাহলে একটা কি হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। গ্রেভিটেশনাল ফোর্স কি ছিল, ধরি না এখানে M1 দাদা আছে, এখানে কি আছে হচ্ছে M2 দাদা আছে, তাদের মধ্যে ডিস্টেন্স আর, তাহলে ওদের মধ্যে ভালোবাসা মান কত, G ইকুয়াল টু M1 M2 বাই আর স্কোয়ার। ওকে, কি বললি স্যার, আপনি লেকচারে যা পড়াবেন তা ফলো করলেই সব হয়ে যাবে, একদম যদি যা পড়াবো এগুলা পড়লে আরো এক্সট্রা হয়ে যাবে, চাপ নিস না। তোরা যদি আমার সব লেকচার গুলো ফলো করতে পারিস ঠিক করে, পুরা নোট লেখা যেগুলো পড়াবো ওগুলো যদি প্র্যাকটিস করে এক্সামে যাইতে পারিস, এক্সামের জন্য রেডি। ওকে, আর আমার লেকচার গুলো দেখার পর যে কোনো বই ওঠায় নাই, তারপরে বইগুলো পড়, দেখ কেমন ইন্টারেস্ট পাস। তো ফোর্স লর মধ্যে কি গেল, গ্রেভিটেশনাল ফোর্স গেল একটা, এবার দেখ গ্রেভিটেশনাল ফোর্স ল, এটা একটা কি হচ্ছে ফোর্স লর এক্সাম্পল, এমনও হইতে পারে এটাকে, তাহলে স্প্রিং, তাহলে স্প্রিং কি হচ্ছে, যদিও এটা স্প্রিং না,
কনসিডার কর। তাহলে এটা কি হচ্ছে, ছাড়লে ও কি করতেছে, আমি ছাড়তেছি বড় হইতেছে, আবার কি হচ্ছে আগের অবস্থায় ফিরে আসতেছে। তো এটার জন্য এটা কোন ল দেয় জান, কোন ল দিয়ে এটাকে এক্সপ্লেন করি, বল বল কোন ল দিয়ে এক্সপ্লেন করি, দাদা দিদিরা বলেন বলেন অনলাইন, এটাকে এটাকে কোন ল দিয়ে এক্সপ্লেন করবো যে আমরা কি করতেছি হচ্ছে স্প্রিং কে টানলে ও আবার আগের অবস্থায় ফিরে আসে, কোন ল, বল বল, টুকুর টুকুর করে দেখিস না, বল কিছু, বল বল বল। ভেরি গুড, সেটা হচ্ছে হুকস ল। ওকে, তোদের নাম কি, তুই তো লিখে রাখছিস গেমি টিউবার্স, ভালো নাম দিয়ে জয়েন করতে পারিস না তোরা এখানে। ওকে, ওকে পবিত্র। তাহলে আরেকটা ল, সেটা হচ্ছে কি হুকস ল। ওকে, স্প্রিং দ্বারা টানতেছে। ওকে, তাহলে হচ্ছে হুকস ল। হুকস ল তাহলে কি বলে, যেমন একটা স্প্রিং এর ক্ষেত্রে বললাম, একটা কি আছে দেখ, এখানে একটা স্প্রিং আছে, ও তার ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে স্প্রিংটা এইখানে আছে না, কিন্তু কি করলি তুই, এটাকে একটু টানলি, ফোর্স দিলি, ফোর্স দিয়ে কি করলি, এটাকে একটু দূরে সরাই দিলি। তাহলে এটাকে যদি দূরে সরাই দেয়, সেটা কি হচ্ছে আগে এখানে ছিল, কিন্তু এবার টানলি, টানার সঙ্গে সঙ্গে এলংগেটেড হলো, এলংগেটেড হয়ে কি গেল হচ্ছে এইখানে চলে গেল। তাহলে এইখানে ধরলাম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ডিস্টেন্স গেল, এক্স ডিস্টেন্স। তাহলে হুকস ল কি বলে, এফ প্রপোর্শনাল টু কত হচ্ছে এক্স বলে। তার জন্য এটাকে হচ্ছে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট উঠায় দেয় কে এক্স, উল্টা পাশে কাজ করে, তার জন্য এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, মাথায় রাখিস, যত বেশি পরিমাণে এলংগেটেড হবে রেস্টোরিং ফোর্সের ভ্যালু তত বেশি হবে, অর্থাৎ যত কি করি ডিফরমেশন করবি ও অত ভালো আসার কাছে আসার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, এবার দেখ যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এগুলো ডিটেলসে পরে আরো পড়বো। স্প্রিং কনস্ট্যান্ট, তোদের খাতার না ক্লাসিক্যাল মেকানিক্সের নোটবুকের ফার্স্টে সবকিছু থাকুক বলে কি কি পড়তে যাচ্ছি। ওকে, তারপরে বুঝতে পারবি ও এগুলা ডিটেলসে আমরা ওখানে পড়াশোনা করছি। তাহলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট গেল। এবার আর একটা ফোর্স লর এক্সাম্পল দেবো, চল স্টোকস ল। তাহলে আর একটা দেই, স্টোকস ল, স্টোকস ল। ওকে, তাহলে স্টোকস ল কি আছে, যখন কোনো একটা অবজেক্ট কি হচ্ছে ড্যাম্পিং পায়, মানে ড্যাম্পিং পায়, ফর এক্সাম্পল কি হয়েছে, দেখ বৃষ্টির ফোঁটা, ঠিক আছে, যখন বৃষ্টির ফোঁটা মেঘের কাছে থাকে কত বড় সাইজ থাকে, ও যখন নিচে নামতে থাকে, নিচে নামতে থাকে কি হচ্ছে ওর সাইজ কমতে থাকে। তোরা ভাবছিস যদি বৃষ্টির ফোঁটা মাঝখানে এয়ার ড্যাম্পিং না পাইতো, এয়ার দ্বারা বাধা না পাইতো, তাহলে বৃষ্টির ফোঁটা এত স্পিডে পড়তো যে সব বাড়ি টুড়ি ভাঙিয়ে যাইতো, কারণ ওর মোমেন্টাম বহুত বেশি হইতো, এগুলা পড়াবো তোদের, হ্যাঁ। কিন্তু সারফে ও যদি কি না থাকতো, তাহলে হচ্ছে বায়ুর ড্যাম্পিং না থাকতো, ওর যে সাইজ না কমতো, ধীরে ধীরে ওর মোমেন্টাম যদি না কমতো, অবস্থা খারাপ হয়ে যেত। এই যে এয়ারের যে ড্যাম্পিং, এয়ারের যে বাধা পাচ্ছে, ঠিক আছে, এই বাধার জন্য যে ফোর্সটা আছে তাকে কি বলিয়েছে, এটাকে এক্সপ্লেন করি কি দিয়া, স্টোকস ল দিয়া। এবং তোরা ফার্স্ট সেমিস্টারে দেখবি অনেকেই, বেশিরভাগ কলেজেই তোরা হচ্ছে প্র্যাকটিক্যাল করবি স্টোকস লর, একটা টিউবের ভিতরে গ্লিসারিন দেওয়া থাকবে, ওটার ভিতরে একটা বল দিবে, বলটা ফেলবি, তারপর ওটা টার্মিনাল ভেলোসিটি বের করা শিখবি, প্রান্তীয় বেগ বলতিস না, ওগুলা বের করা শিখবি। তো ওগুলা ডিটেলসে পড়াবো। তো আমি এখন জাস্ট লিখে রাখতেছি। তাহলে ড্র্যাগ ফোর্সের জন্য, ড্যাম্পিং ফোর্সের জন্য যেটা আসে সেটাকে বলি আমরা হচ্ছে স্টোকস ল রিলেটেড পড়াশোনা কর। তাহলে ড্র্যাগ ফোর্স এফডি ইকুয়াল টু, কারো মনে আছে কি হয়, 6 পাই ইটা আর ভি। ওকে, এটা হচ্ছে ফর্মুলা হয়। অর্থাৎ কি করতেছে, এমন ধরি না কি হচ্ছে বায়ু মাধ্যম আছে বা ওয়াটার মাধ্যম আছে, কিছু আছে, এইখান থেকে ধরি না একটা কি করতেছে, কিছু একটা পড়ার চেষ্টা করতেছে, ওই অবজেক্টটার কি হচ্ছে রেডিয়াস কত হচ্ছে আর, এটা কোন ভেলোসিটিতে পড়তেছে, ভি ভেলোসিটিতে পড়তেছে, ওই যে 6 পাই ইটা আর ভি। আর এটা হচ্ছে এই যে মিডিয়ামটার ভিতর দিয়ে আসতেছে, এই মিডিয়ামটার ওকে প্রপার্টি, কি প্রপার্টি পরে বলবো, যাকে আমরা এখন তো ভিসকোসিটি বল।
ওকে, আরো কিছু বলবো। আমি দেখ বলার জন্য কি করি, একটু অ্যাক্টিং করতেছি, সেটা আবার এটা ইরেজ করতেছি। তো এটা দেখ কি করতেছি আমি, এটাকে কি করার চেষ্টা করতেছি, ইরেজ করতেছি। ইরেজ কেমন করে করতে পাইতেছি, কিসের জন্য করতে পাইতেছি, ফ্রিকশনের জন্য করতে পাইতেছি। ঠিক আছে, তাহলে ফ্রিকশন ফোর্স, এটাও একটা ফোর্স দিবে, তাহলে ফ্রিকশন। তাহলে আর একটা কি গেল হচ্ছে ফ্রিকশন ফোর্স। এগুলো ডিটেলসে সবকিছু পড়বো। তাহলে ধরি না কি আছে, এমন একটা রাফ সারফেস আছে, রাফ সারফেসের উপর কি করতেছি, একটা বডি আছে, ধরি না এখানে জয় থেকে বসাইলাম, জয় থেকে এইদিকে ফোর্স দিয়ে এইদিকে ধাক্কা দিলাম। তাহলে জয় থেকে যখন ফোর্স দিয়ে ধাক্কা দিলাম, ঠিক আছে, জয়িতের উল্টা পাশে কি লাগবে, একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স দাদা লাগবে। ওকে, তাহলে এই ফ্রিকশন ফোর্স কিসের প্রপোর্শনাল হয়, এই জয়িতের পায়ের সঙ্গে ওর যে হচ্ছে মেজের যে কন্টাক্ট আছে, সেই কন্টাক্টে একটা কি লাগবে, নর্মাল রিঅ্যাকশন লাগবে, যেটা ওকে নর্মাল রিঅ্যাকশন, যেটা কি হচ্ছে জয়িতে যদি ওই সারফেসেই থাকে ওর ওজনের সমান হবে। ওকে, এখান থেকে কি বলি যান, ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু কি হচ্ছে নর্মাল রিঅ্যাকশন বিটুইন জয়িতা এন্ড দা টেবিল বা ওই সারফেসটা। ওকে, তাই এটাকে কি আছে, এই যে এফ, এটার ভ্যালু কত হয়, মিউ এস বা মিউ এন, তাহলে এটাকে কি বলি আমরা, ফ্রিকশন ফোর্স। যেখানে মিউ এস হলে স্ট্যাটিক ফ্রিকশন আর মিউ কে হলে কাইনেটিক ফ্রিকশন। আমরা পরবর্তীতে এগুলো দেখব। তোদের কালি আমি ক্লাস 11-12 এর পড়াগুলো একটু মাথা আনার চেষ্টা করতেছি বলে এগুলো পড়াশোনা করব। তো সবসময় মাথায় রাখিস, ফ্রিকশন কি হইতো, মোশনের অপোজিটে কাজ করবে। অর্থাৎ আমরা যদি হাঁটি সামন দিকে, তাহলে পায়ের দিকে ফ্রিকশন কোন দিকে লাগতেছে, পিছনের দিকে। ওকে, আরো ফোর্সওয়াল এক্সাম্পল বলবো। দুইটা চার্জ আছে, চার্জের মধ্যে ফোর্স ল, ওটার ক্ষেত্রে ওই ফোর্স লর নাম কি জান, বল। দুইটা চার্জ থাকলে চার্জের মধ্যে ভালোবাসার সম্পর্ক, যে বলটা আসে ওই বলের নাম কি, ওই ফোর্স লর নাম কি, চার্জের জন্য, আধানের জন্য, বল বল বল, আধান চার্জের জন্য। ভালোবাসা নাই তোদের মধ্যে, নাই, ভালোবাসা উঠে গেছে, ভেরি গুড। সেটা হচ্ছে কুলম ফোর্স। ওকে পবিত্র, ভেরি গুড। তাহলে কি হচ্ছে কুলম ফোর্স, কুলম ফোর্স। তাহলে ধরি না এখানে একটা চার্জ Q1 আছে, এখানে একটা চার্জ Q2 আছে, তাদের মধ্যে ডিসটেন্স R, তাহলে কুলম ফোর্স বলে F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন 0, যেটাকে Q K1 কে দিয়ে লিখলাম বাই R স্কয়ার। ওকে, এগুলো সব লেখা আছে তোদের, কোনো কিছু লেখা বাকি থাকলে কোনো লিখতে লাগবে বলিস, আর লেখা হলে সেটাও বলিস, আমি ইরেজ করে দেবো। ওকে, এবার শোন, তোরা একটা জিনিস দেখছিস, এইখানে যতগুলো আমি ফোর্স ল লিখছি, যা কিছু লিখছি, সবগুলোই কোনো না কোনো ভাবে নিউটন সোলার সাথে রিলেটেড আছে। নিউটন সোলার সাথে যে কোনো কিছু দেখতে পারি, সবগুলো কোনো না কোনো ভাবে নিউটন সোলার সাথে রিলেটেড। বললাম না ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটন রাজা, রাজা, ওর উপর কোনো কথাই হবে না, ওই জন্যই ওটার নাম গিয়েছে নিউটনিয়ান মেকানিক্স। সবকিছুই কোনোটা হয়তো নিউটন ল থেকে ডিরাইভ করা যায়, কোনোটা হচ্ছে নিউটন লর সাথে অ্যানালজি আছে, সবকিছুই যতগুলো এখানে লিখছি। তো নিউটন সোলার কথা শুনেই চলে এগুলা আর কি। এবার এই ক্লাসিক্যাল মেকানিক্সকে যখন আমরা পড়াশোনা করব, তিনটে স্টেটে আমরা পড়াশোনা করব ক্লাসিক্যাল মেকানিক্স। এক নাম্বার স্টেট কিসে পড়াশোনা করব আমরা, সেটা হচ্ছে যখন স্ট্যাটিক অবস্থায় থাকবে। অর্থাৎ স্ট্যাটিক অবস্থা মানে কি, কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কি আছে, স্ট্যাটিক অবস্থায় আছে।
ওকে, ওইটা অবস্থায় পড়াশোনা করব, যেটাকে কি বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে অবজেক্টটা। ওকে, তারপরে ডাইনামিক্স অবস্থায় পড়াশোনা করব, আর হচ্ছে কাইনেমেটিক্স অবস্থায়। কাইনেমেটিক্স মানে কি হচ্ছে কোন একটা অবজেক্ট ও কি বিহেভিয়ার দেখাইতেছে, সেই বিহেভিয়ারের ফলে এফেক্টটা কি পাচ্ছি, ওই এফেক্টটা নিয়ে আলোচনা করব। ধরি না এটা হচ্ছে কি করতেছে, উপর থেকে নিচে পড়লো, এবার এই যে পেনটা উপর থেকে নিচে পড়লো, এই এই পড়ার সময় এর ভেলোসিটি কত, এটা আমরা জানতে চাই। এই অবস্থায় ভেলোসিটি কত, মাঝখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি কত, এগুলো জানতে চাই। অর্থাৎ এর এফেক্টটা কি হলো, এটা নিয়ে পড়াশোনা করতে চাই। তখন তাকে বললো আমরা কাইনেমেটিক্স। আর যদি কেউ কোশ্চেন করে, বলে স্যার উপর থেকে নিচে পেনটা পড়লো কিসের জন্য, যখন কারণ জানতে চাবে এবং সঙ্গে সঙ্গে এফেক্টও জানতে থাকবে, তখন তাকে কি বলবো, ডাইনামিক্স। ওকে, তাহলে আমরা তিনটে স্টেটে পড়াশোনা করব। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো তিনটে স্টেটে। ক্লাসিক্যাল মেকানিক্স তিনটে স্টেটে পড়বো। এক নাম্বার হচ্ছে স্ট্যাটিক স্টেটে পড়বো, ঠিক আছে? তাহলে স্ট্যাটিক স্টেটে পড়বো, যেটা যখন কি থাকবে, অবজেক্ট অ্যাট ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে অবজেক্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা হবে। বা আর একটা কি বলবো হচ্ছে কাইনেমেটিক্স, যেখানে কি করব আমরা শুধুমাত্র কি নিয়ে স্টাডি করব হচ্ছে অবজেক্টটার মোশনের ফলে এফেক্ট নিয়ে স্টাডি করব, ঠিক আছে? তাহলে স্টাডি অফ মোশন অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, উইথাউট নোয়িং, ওকে, কজ, কারণ ছাড়াই কি করব, ওটার এফেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অনলি স্টাডি ইফেক্ট অফ মোশন। তাহলে মোশনের ফলে কি কি ইফেক্ট দেখা যাচ্ছে, সেই ইফেক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ট্যাটিক অবস্থায় যখন অবজেক্ট গুলো আছে ইকুইলিব্রিয়ামে থাকবে, ওই অবস্থায় কি আসবে, অর্থাৎ কি আছে হচ্ছে একটা অবজেক্ট চুপচাপ আছে, ওর ভেলোসিটি কত আছে হচ্ছে 0 আছে, ওকে, বা মুভ করলেও উইথ ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে এটা কখন পড়বি, when study about an object when it is at rest or move with uniform velocity। মাথায় রাখিস ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করার সময় ও কি থাকতে পারে হচ্ছে স্ট্যাটিক অবস্থায় থাকতে পারে। আর একটা কি নিয়ে পড়াশোনা করবে, আর একটা ব্রাঞ্চ ডাইনামিক্স। এখানে কি আলোচনা করব, যখন অবজেক্টটার উপর ফোর্স লাগতেছে এবং ফোর্সের দরুন কি হচ্ছে, ওর মোশন হচ্ছে, মোশনের এফেক্ট এন্ড কজ দুটো নিয়ে আলোচনা করব, ওকে। তাহলে দেয়ার উইল ডিল উইথ উইথ কজ as well as effect of motion of the object। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করব।
ওকে, এবার দেখ ক্লাসিক্যাল মেকানিক্সে এত কিছু আমরা পড়াশোনা করব, তারপরেও একটা কোশ্চেন আসে ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা কি অবজেক্টের সমস্ত ধরনের কন্ডিশন কি এক্সপ্লেন করতে পাবো? ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো লিমিটেশনস নাই? অ্যান্সার হচ্ছে আছে। ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস গুলো কি একবার বোঝার চেষ্টা করি। লিমিটেশনস বুঝলে সব থেকে সুবিধা কি বলতো, আমি যখন তোদের পড়াবো কেউ ভুলভাল কোশ্চেন জিজ্ঞেস করবি না, বোঝ যে ক্লাসিক্যাল মেকানিক্স কত দূর অব্দি কাজ করতে পারে। ওর পরে ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করবে না, ওর পরে বোঝার জন্য আমাদের কি লাগবে, অন্য কোনো ব্রাঞ্চ লাগবে, ওটা নিয়ে তখন আমরা পড়াশোনা করব। তো আমাদের ফার্স্টে জানতে লাগবে ক্লাসিক্যাল মেকানিক্সের লিমিটেশন। আর আমি একটু আগে যে কথাটা বললাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ার কয়টা আছে, দুইটা কি আছে বা ওয়ে আছে। ইন টার্মস অফ ফোর্স পড়তে পারিস, ইন টার্মস অফ এনার্জি পড়তে পারিস। ওই কথাটা আমি ছোট্ট করে একটু লিখে দিতেছি, হ্যাঁ, তাহলে বুঝতে পাবি যে ক্লাসিক্যাল মেকানিক্স এইখানে কতটা পড়বো, পরবর্তীতে কতটা পড়বো, আর এটা লিমিটেশনস কি আছে। ওকে, তাহলে সবকিছু আমরা বুঝতে পাবো। চলো, এটা লিখছিস? তাহলে অ্যাপ্রোচ অফ স্টাডিং ক্লাসিক্যাল মেকানিক্স। মেকানিক্স তাহলে কিসের অ্যাপ্রোচে পড়তেছি আমরা? এমন করে পড়াশোনা করতে পারি, এক নাম্বার হচ্ছে ইন টার্মস অফ ফোর্সে পড়াশোনা করতে পারি। তাহলে ইন টার্ম অফ ফোর্স বা বেসড অন ফোর্স, ঠিক আছে? এই যে ফোর্সে যদি পড়াশোনা করি এটাকে কি বলবো আমরা, হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, বা যেটাকে নর্মালি তোরা ক্লাসিক্যাল মেকানিক্স বলিস। ওকে, আর যদি আমরা কি করি ইন টার্মস অফ এনার্জি পড়ি, এনার্জি পড়াশোনা করি, তখন এটাকে কি বলি আমরা, ক্লাসিক্যাল ডাইনামিক্স, বা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বলে, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স। এইখানে দুইটা ইম্পর্টেন্ট পার্টে পড়াশোনা করতে লাগে। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, যেটা এখন তোদের জানার দরকার নাই। ল্যাগ্রাঞ্জিয়ান কি জিনিস, এনার্জি রেসপেক্টে বললাম না, এখানে পড়ি আমরা কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জির ফর্মে পড়ি। ওকে, তাহলে যেটাই পড়াশোনা করবো কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি, কে বানাইছে এটা জিনিস, ল্যাগ্রাঞ্জ, তার জন্য ওনার নামে এটার নাম হয় এল ইকুয়াল টু টি মাইনাস বি। এটার এক প্রসে আমরা পড়াশোনা করব। বা হ্যামিল্টনিয়ান আমরা পড়তে পারি, হ্যামিল্টনিয়ান মেকানিক্স, এইটাও এনার্জি রেসপেক্টে পড়বো। কিন্তু হ্যামিল্টন কি বলছে, বলে আমি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলবো, দ্যাট ইজ টোটাল এনার্জি নিয়ে কথা বলবো। এবার দেখ টোটাল এনার্জি নিয়ে কথা বলবি, তাহলে হ্যামিল্টনের আবিষ্কার করছে, তার জন্য ওনার নামে কি দিয়েছে এইস। ওকে, হয় এটার অ্যাপ্রোচে পড়বো বা এটার অ্যাপ্রোচে পড়বো। ওগুলো জিনিস বুঝবি না, ওগুলো ধীরে ধীরে বুঝবো। কোনো কোশ্চেন থাকলে, কিছু মনের মধ্যে দুঃখ কষ্ট ব্যথা জিজ্ঞাসা যা থাকবে বলতে পারিস। ভি পটেনশিয়াল এনার্জি, ধরে এটা এই অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকার ও স্টেটটা বোঝানোর সময় যে এনার্জি লাগে তাকে পটেনশিয়াল এনার্জি। এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি টি, পটেনশিয়াল এনার্জি ভি। আমরা পটেনশিয়াল এনার্জি নিয়ে ডিটেলসে একটা লেকচার, দুইটা লেকচার করব পরবর্তীতে। ওকে,
যেখানে টি হচ্ছে কাইনেটিক এনার্জি, ভি পোটেনশিয়াল এনার্জি। এবার শোন, তোদের মনে একটু তো জিজ্ঞাসা আসা উচিত, মনের মধ্যে কিছু তো একটু খলবলি আসা উচিত, বলে এইটার পর এইটা দরকার পড়লো কিসের জন্য, হ্যাঁ না? আমি তোদের একটু ছোট্ট সংক্ষেপে বলে দিই। মেনলি কি হয়, এই যে ফোর্স জিনিসটা আছে না, ফোর্স একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ওকে, মানে এটার কি আছে ম্যাগনিটিউড উইথ ডিরেকশন। আর যেখানে এনার্জি, এনার্জি কি জিনিস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ এটার শুধুমাত্র কি আছে ম্যাগনিটিউড আছে, ডিরেকশন নাই। এবার শোন, আমরা যখন অনেকগুলা পার্টিকেল নিয়ে পড়বো, সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে পড়াশোনা করব, অনেক আমাদের অবজেক্ট আছে, অনেক পার্টিকেলস আছে, তাহলে অনেক পার্টিকেলস থাকলে সাপোজ এক্সাম্পল হিসেবে বলতেছি, তোর হাতে কি দিছে বলে 300 মার্বেল দিয়ে দিছে। এবার 300 যদি মার্বেল থাকে, ওই 300 মার্বেল তুই ধরে এমন করে ফেললি, মার্বেল খেলছিস ছোটবেলায়, কেউ খেলছিস? যদি না খেলিস ভাব, আর খেললে তো ভালো কথা। তাহলে এমন করে মার্বেল ফেললি 300, এবার 300 মার্বেল ফেলার সঙ্গে সঙ্গে মার্বেল কি করছে ডিফারেন্ট ডিরেকশনে ছুটে যাবে। এবার যখন এই নিউটনস ল অ্যাপ্লাই করবি তোরা, নিউটনস ল কি বলে, সেকেন্ড নিউটনস ল যদি পড়িস, সেটা এফ নেট ইকুয়াল টু কি ছিল, এফ নেট ইকুয়াল টু এম এ। তাহলে এফ নেট ইকুয়াল টু এম এ যদি দেখিস, মানে কি করতে লাগবে, নেট ফোর্স ক্যালকুলেট করতে লাগবে। এবার তুই ভাব 300 মার্বেল আছে তোর, 300 মার্বেল 300 কত ডিরেকশনে যাইতে পারে, একটা মার্বেল দিলে তিনটে ডিরেকশনে যাইতে পারে, এক্স ওয়াই জেড। তাহলে ওর কম্পোনেন্ট কয়টা আসতেছে, তিনটে কম্পোনেন্ট আসতেছে। এমন 300 মার্বেলটার জন্য কত আসতে পারে, 300 এর জন্য 300 দিক আসতে পারে, ওদের আবার তিনটে করে কি হচ্ছে কম্পোনেন্ট, মানে 900 কম্পোনেন্ট নিয়ে ওগুলার কি করতে লাগবে, তোকে ভেক্টর সাম করতে লাগবে। তাহলে ভেক্টর সাম করতে করতে তোর অবস্থায় কি হয়ে যাবে, হচ্ছে খারাপ হয়ে যাবে। এই যে ভেক্টর সাম যখন করবি, এইটা করা পসিবলই না। আমি তো তোদের কয়টা এক্সাম্পল দিলাম রে, 300 মার্বেল, তোরা ভাব বল, এক মোল অ্যাটম, এক মোলের ভিতরে কতগুলো অ্যাটম থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা 10⁻23। তাহলে 10⁻23 যদি ইকুয়েশন লিখিস, ওই ইকুয়েশন গুলো সলভ করা শুরু করিস, ভাই তোর কয়টা প্রজন্ম চলে যাবে একটা প্রবলেম সলভ করতে করতে। তো আমরা ফোর্স নিয়ে বেশি দূর যেতে পারি না। এই যে ফোর্স নিয়ে বেশি দূর যেতে পারি না, বুঝতেই পারছিস ফোর্স নিয়ে কাজ করতে গেলে আর পসিবলই না। তখন আমাদের কি করতে লাগে, ক্লাসিক্যাল মেকানিক্স এর একটা লিমিটেশনস। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর লিমিটেশনস কি, যে আমরা একটা দুইটা পার্টিকেলের জন্য করতে পারি, একটা পার্টিকেল দেখ আমরা ইজিলি করব, দুইটা পার্টিকেল দেখ করব, রিডিউস মাসের কনসেপ্ট আছে, ওটা দিয়ে আমরা একটা বানায় দেবো, টু বডিকে ওয়ান বডি কনসেপ্টে নিয়ে যাব, ঠিক আছে, রিডিউস মাস দিয়া। তাহলে একটা বা দুইটা পার্টিকেলের জন্য ঠিক আছে, কিন্তু নাম্বার অফ পার্টিকেলস, যদি সিস্টেম অফ পার্টিকেলস অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের ফোর্স দিয়ে আর করতে পারি না। তার জন্য এটা কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের বা নিউটনিয়ান মেকানিক্সের ওয়ান অফ দা কি হচ্ছে ড্রব্যাক। তো এই ড্রব্যাককে করার জন্য, এই লিমিটেশনসকে উদ্ধার করার জন্য কে আসলো, বিভিন্ন সায়েন্টিস্ট আসলো, বলে আমি এমন করে করবো, আমি এমন করে করবো। তারপর মানুষ খোঁজা শুরু করলো, বলে কেমন করে করতে পারে। তো বললো ঠিক আছে, ভেক্টরে প্রবলেম, তো আমরা কিনেই স্কেলার কোয়ান্টিটি নেই, স্কেলার কোয়ান্টিটি হিসেবে কি নিল, এনার্জি নিল। এবার এনার্জি নিয়ে পড়াশোনা শুরু করলো, তার জন্য এটার নাম কি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ওকে, তাহলে বুঝছিস এটা হচ্ছে ড্রব্যাক, এবং এই ড্রব্যাকের কি হচ্ছে একটা সলিউশন হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ক্লিয়ার? ওকে, এগুলো ডিটেলসে পরবর্তীতে পড়বো, এখন জাস্ট এইটুক শোন। আরো একটা ড্রব্যাক আছে, এবার শোন, নর্মালি কি বলে, ওকে, নর্মালি সাপোজ জয়িতা ছোটা শুরু করলে, ওকে, জয়িতা প্রচুর স্পিডে কুকুর তাড়া করছে, আরো স্পিডে ছোট, তাহলে যদি ছুটিস জয়িতার ভর কমবে, কমবে না, ওর ভর নর্মালি থাকবে। ওকে, তাহলে ভর কি আছে, নর্মাল গতিতে যদি ছুটিস, বা একটা বন্দে ভারত এক্সপ্রেস ছুটতেছে, প্লেন ছুটতেছে, এদের কি হয় ভেলোসিটি খুবই খুবই কম হয়, এর জন্য এদের ভর কেন না চেঞ্জ হয় না। ওকে, আমরা জানি ভরের ইয়া কি হচ্ছে, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার জানি। তাহলে এইখানে এমটা মানে কি, এম মানে এম জিরো রুট ওভার কত হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে ভর কিসের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, অবজেক্টের ভেলোসিটির উপর নির্ভর করতেছে। তাহলে যেহেতু মাস ডিপেন্ড অন ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, তারপরে কি হচ্ছে, কিন্তু এই ভি এর ভ্যালু, দ্যাট ইজ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, যদি কি হয় স্মল হয়, মানে রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি দেখি জইতে ছুটতেছে, একটা প্লেন ছুটতেছে, এগুলো আর কত স্পিড হয়, বেশি স্পিড হয় না। তাহলে স্পিড না হলে, আর নিচে গেছে সি, ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে নিচেরটা অনেক বড়, উপরেরটা কি হচ্ছে ছোট, তাহলে এই টার্মটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে, 0। তাহলে কি হচ্ছে এম এম জিরো সমান হচ্ছে, তাহলে নর্মাল অবস্থায় এটা হবে। ওকে, ভর কি থাকবে, ফিক্স থাকবে, ভর ফিক্স থাকলে
তোরা হচ্ছে নিউটনস ল ইউজ করতে পারবি। দেখ নিউটনস ল কি বলে যে এফ ইকুয়াল টু কত ডিপি বাই ডিটি, তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে ডি বাই ডিটি, পি মানে কি হচ্ছে ভরবেগ এম ইনটু ভি, এটা ডেরিভেটিভ করে, একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করে, এম ডিভি বাই কত হচ্ছে ডিটি প্লাস কত হচ্ছে ভি ডিএম বাই কত হচ্ছে ডিটি, তাহলে ডিভি বাই ডিটি মানে কি অ্যাক্সিলারেশন এম এ প্লাস কত আসলো ভি ডিএম বাই কত আসলো ডিটি, তাহলে এফ এর ফর্মুলা কি, এফ এর ফর্মুলা এইটা। কিন্তু তোরা ছোটবেলা থেকে কি মুখস্থ করছিস যে এফ ইকুয়াল টু কি হয় এম এ হয়, তাহলে এই টার্মটা কোথায় থেকে আউট হতে, এই টার্মটা তো আসলো, এই টার্মটাকে আউট কখন হবে যদি এম কি হয়, এম ইকুয়াল টু কি হয় যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে 0 হবে, তখন এফ ইকুয়াল টু কি হবে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ হবে। বুঝছিস কথাটা, তখন এফ ইকুয়াল টু এম এ পসিবল হবে। অর্থাৎ ভালো করে শোন এখানে কি উঠছে কথা, নরমাল যদি একটা জইতে ভাগতেছে কুকুর ভাগতেছে, ঠিক আছে, তোরা ভাগতেছিস প্লেন ভাগতেছে, এগুলোর ক্ষেত্রে বেগ এত কম হয়, ভেলোসিটি এত কম হয় যে এম কি থাকে কনস্ট্যান্ট থাকে, আর কনস্ট্যান্ট থাকার জন্য এটার কি হচ্ছে ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, এবার 0 হওয়ার জন্য এফ ইকুয়াল টু এম এ লিখতে পাই, অর্থাৎ নিউটনস ল কাজ করতেছে। কিন্তু যদি কি হয় প্রচুর স্পিডে ছোটে, যদি এই ভি এর ভ্যালু অনেক বেশি হয়, মানে ভি এর ভ্যালু যদি এমন হয় 0.9 সি এমন হলো, মানে সি এর আশেপাশে হলো, রকেট না, রকেটও অত স্পিডে ছুটতে পারবে না, ঠিক আছে, সি এর স্পিডে ছুটতেছে, যেমন ফোটন কণা, ঠিক আছে, ফোটন কণা লাইটের ভেলোসিটিতে ছুটতেছে, ঠিক আছে। তো এই যে ধরনের ছোট ছোট কণাগুলা যখন প্রচুর ছোট কণাগুলা ওগুলা কি হচ্ছে প্রচুর স্পিডে ছোটে, ঠিক আছে, তাহলে লাইটের স্পিডের আশেপাশে যখন ছুটতেছে, যেমন ফোটন কণা বললাম, ফোটন কণার ভেলোসিটি সি হয়, তাহলে ওই ধরনের ক্ষেত্রে তখন তো আর নিউটনস ল কাজ করবে না, তো ওই যে নিউটনস ল কাজ করবে না তখন কিন্তু এইটাও নিউটনস ল কাজ করবে না, এই নিউটনস লও কাজ করবে না, ঠিক আছে, পুরা নরমাল এবং অ্যাডভান্স দুটেই কাজ করবে না, তখন একটা নতুন ব্রাঞ্চের সৃষ্টি হবে, তাকে কি বলি আমরা আছে রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা শর্টকাট কি বলি এসটিআর, যেটা আমাদের সেমিস্টারে আমরা পড়াশোনা করব, ঠিক আছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তারপর বলতেছি তাহলে লিমিটেশনস কি, হাই স্পিড পার্টিকেল, দ্যাট ইজ কোনো পার্টিকেলের ভেলোসিটি বা কোনো অবজেক্টের ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির সমান হয় বা ওর আশেপাশে হয়, তখন আমাদের নিউটনস ল কাজ করবে না। ওইটা বোঝার জন্য, ওইটা পড়ার জন্য আমাদের একটা নতুন ব্রাঞ্চের সৃষ্টি করতে লাগবে বা পড়াশোনা করতে লাগবে, সেটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটার পেপার পাবলিশ করছিল কে হচ্ছে নিউটন স্যার 1905 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো 1905 এটার পেপার পাবলিশ হয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, খুবই ইন্টারেস্টিং, যেটা পড়াশোনা এত ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং, আমরা পরবর্তীতে পড়বো, হ্যাঁ, টুইন প্যারাডক্স এর মতো কনসেপ্ট আছে, প্রচুর কিছু আছে। তো একটা লিমিটেশনস কি গেল, হাই স্পিড পার্টিকেলের ক্ষেত্রে নিউটনস ল পুরো এটা আর এটা দুটেই কোনোটাই কাজ করবে না, ওকে, এই যে কোনোটাই কাজ করবে না, এবার তার জন্য কি করতে লাগবে, আমাদের ওইটা বোঝার জন্য আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দরকার পড়ে। তাহলে ওয়ান অফ দ্য লিমিটেশনস, ওকে, তাহলে লিমিটেশনস অফ ক্লাসিক্যাল মেকানিক্স, লিমিটেশনস অফ ক্লাসিক্যাল মেকানিক্স, ওকে, এবার লাগ লিমিটেশনস অফ ক্লাসিক্যাল মেকানিক্স, ওকে। তো ক্লাসিক্যাল মেকানিক্স এর লিমিটেশনস কি ছিল একবার দেখ, এইদিকে একটা তো বললাম যে হাই স্পিড পার্টিকেলের ক্ষেত্রে, হাই স্পিড অবজেক্টের ক্ষেত্রে এটা কাজ করবে না, ওকে, হ্যাঁ, কি বললাম তাহলে আমি, নিউটন, ওকে, তো আমি বলে ভুল বলছি, যাই হোক, তো নিউটন পড়াচ্ছিলাম, নিউটন পড়াইতে পড়াইতে হয়ে গেছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা 1905 এ আসছে, সেটা হচ্ছে আইনস্টাইন স্যারের দেওয়া, ওকে। নিউটন তো ততদিনে মরে ভূত হয়ে কত কি হয়ে গেছে, কারণ নিউটন 1600 খ্রিস্টাব্দের লোক, ওকে, তো আমি ভুল করে হয়তো নিউটন বলে ফেলছি, কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কার হচ্ছে আইনস্টাইনের, হ্যাঁ, 1905 খ্রিস্টাব্দে, ওইটার বয়স হচ্ছে 200 বছরের ডিফারেন্স, ওকে, তো ততদিনে কেউ বেঁচে থাকে না, ভূত হয়ে গেছিল। তো লেখ, when speed of an object is very high, that is
comparable of light velocity. Okay, comparable of light velocity. Then Newton's law does not valid বা কাজ করে না। ওকে, এটা নিচেরটা লেখা আছে সবার। ওকে, তাহলে then Newton's does not valid. So a new branch will come which is known as special theory of relativity. ওকে, 2 নাম্বার শোন, এক নাম্বার গেল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্ম নিল। এমন যদি হয় পার্টিকেল গুলা খুবই ছোট হয়, সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ধরনের পার্টিকেল গুলো এত ছোট সাইজ হয়, ওইখানে নিউটনস ল কাজই করে না। যেমন ফোর্স ল দেখলাম, বলতো ফোর্স ল মানে হচ্ছে যেমন গ্র্যাভিটেশন ফোর্স, ওগুলো কাজ করবে তখন ওইখানে করলেও ওইটা এত নগণ্য যে ওটা নিয়ে কিছু করাই যায় না। তখন ওগুলাকে বোঝার জন্য, ঠিক আছে, আমাদের নতুন একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। ওকে, তো মাথার এই টিনি পার্টিকেলের ক্ষেত্রে এইদিকে শোন একবার, আরেকবার আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। যখন এই পার্টিকেল গুলো খুব টিনি হয়, ঠিক আছে, সাব অ্যাটমিক পার্টিকেল হয়, যেমন আমি বললাম নিউটন, প্রোটন, ঠিক আছে, এই ধরনের পার্টিকেল গুলোর ক্ষেত্রে আমাদের নিউটনস ল আর কাজ করতে পারবে না। ওকে, নিউটনস ল কিছু ওগুলা পাত্তাই পাবে না, ঠিক আছে। মাস এত কম, আর নিউটনস ল হচ্ছে মাস রিলেটেড, মাস এত কম যেটার এফেক্ট, নিউটনস লর এফেক্ট দেখাই যাবে না। কিন্তু ওগুলাকে তো এক্সপ্লেন করতে লাগবে। এবার ওগুলাকে এক্সপ্লেন করার জন্য আমাদের নতুন ব্রাঞ্চের দরকার পড়ে। এর মেন কারণ হচ্ছে কি বলতো, আমরা যখন ওই যে নিউটনস ল পড়বো বা হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স পড়বো, তখন আমাদের কনসেপ্ট আসবে হচ্ছে পজিশন, মোমেন্টাম, এগুলোর কনসেপ্ট আসবে। কিন্তু পরবর্তীতে দেখবো পজিশন আর মোমেন্টামকে একসঙ্গে ক্যালকুলেটই করতে পাবো না, ওটাকে বলা হয় আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো ওগুলা জিনিসের ক্ষেত্রে আমাদের যেহেতু আর পরবর্তীতে কিছু করতে পারবো না, ওইখানে নতুন ব্রাঞ্চের দরকার পড়ে, ওটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। আমরা এটা ডেভেলপমেন্ট কোয়ান্টাম মেকানিক্স পড়বো। সব থেকে বিউটিফুল যদি তোদের কোনো ব্রাঞ্চ থাকে যেটা তোদের জীবন পরিবর্তন করে দেবে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যখন পড়বি তখন বুঝবি কিসের জন্য কথাটা বললাম। ওকে, তো আর একটা জিনিস, তাহলে অ্যাটমিক লেভেলে গেলে নিউটনস ল কাজ করে না। ওকে, তাহলে অ্যাট অ্যাটমিক লেভেল ক্লাসিক্যাল মেকানিক্স is does not work. Then কি বললি, at atomic level classical mechanics, okay, classical mechanics does not work. Then কি বললাম, then a new branch will come which is known as quantum
মেকানিক্স। ওকে, তো এটা হচ্ছে লিমিটেশনস। তো ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়াশোনা করব, এমন কোনো কোশ্চেন করবি না যেখানে অবজেক্ট গুলা লাইটের ভেলোসিটিতে ছুটতেছে, ওগুলো আমরা এখানে অ্যান্সার দেব না। এমন কোনো কোশ্চেন করবি না যেখানে অবজেক্ট গুলা কি হচ্ছে খুবই খুবই ছোট থাকে। আমার এটা কিসের জন্য বললাম বলতো, আমি লিমিটেশনস ফার্স্টে পড়াই। তোদের বইয়ে দেখবি সবসময় লিমিটেশনস কি থেকে লাস্টে থাকে। আমি ফার্স্টে কেন পড়াই জানিস? আমি একটা এক্সপিরিয়েন্স করছি, তার জন্য আমি এখন থেকে কি করি, প্রথমে মানুষকে সেট করে দেই, বলে ওর বেশি কোশ্চেন জিজ্ঞেস করিস না, নাতেন তোরা স্টুডেন্ট গুলা মাঝে মাঝে এমন মাথা নষ্ট করে দেশ ভুলভাল কোশ্চেন করা। ওকে, কোশ্চেন করা ভালো, কিন্তু হয় না কেউ কেউ এমন থাকিস ভিতর থেকে ক্ষোভ নিয়ে থাকিস, বলে আজকে তো পড়া নষ্ট করেই যাব। তার জন্য আগে আমি বলে দিই, হ্যাঁ কোথায় কি কাজ করবে কোথায় না করবে, লিমিটেশন বলি। একজন স্টুডেন্ট, ওর নাম ছিল মইনাক, হ্যাঁ নামটাও মনে আছে। কোশ্চেন কি ছিল, বলে তোরা সবাই জানিস রক্ত কি হচ্ছে সারা শরীরে চলাচল করে। বায়োলজি পড়িস, আমার থেকে তোরা ভালো জানবি, আমি অত কিছু বায়োলজি জীবনে কোনোদিন পড়ি নাই, জানি না। ওকে, তো বায়োলজি যে যতটুকু পড়ছিস না পড়ছিস এইটুকু তো জানিস সারা শরীরে রক্ত চলাচল করে, তাহলে পা থেকে রক্ত মাথায় আসতেছে, মা থেকে পাতায়, সব দিকে রক্ত যাইতেছে। এবার স্টুডেন্টের কোশ্চেন কি, বলে স্যার পৃথিবী তো মা, পৃথিবী তো অভিকর্ষ কি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা সবকিছু নিচে টানে, তাহলে রক্ত পা থেকে মাথায় কেমন করে উঠতে পারে? রক্তগুলাকেও তো কি হচ্ছে পৃথিবী নিচের দিকেই টানতেছে, ঠিক আছে? তো রক্তগুলাকে পৃথিবী নিচের দিকে টানতেছে, তাহলে রক্ত হচ্ছে নিচের দিকে যাওয়ার কথা, মাথা থেকে পা থেকে মাথা অব্দি কেমন করে রক্ত যায়? তো মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে যাওয়া উচিত। তো এই ধরনের যদি কোশ্চেন জিজ্ঞেস করছিস, ঠিক আছে, তো আমি শেষ করে দেবো। ওকে, যতগুলো লাঠি লাগে, ঠিক আছে, এই যে অর্ডার অর্ডার করে মাথা নষ্ট করব, ঠিক আছে, এইটা দিয়ে পিটাবো, ব্যাট কই ব্যাট দিয়ে পিটাবো, সব দিয়ে পিটাবো, ঠিক আছে। তো তুই ভাব, আমরা যখন এইটা কোশ্চেন বুঝছিস তো কি গন্ডগোল আছে কোশ্চেনের ক্ষেত্রে, যখন আমরা রক্তের কথা বলতেছি, রক্ত মানে সিম্পল ওটা হচ্ছে এক নাম্বার কথা, তো লিকুইড, লিকুইডটা কেমন করে কাজ করতেছে, তোরা যদি রক্তের লোহিত রক্তকণিকা বল এ বল, মানে একটা কণা করে আছে। প্রথম কথা, কণার ওদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার মাস এত কম, ওখানে তো গ্রেভিটেশনের এফেক্ট দেখাই দিবে না। হ্যাঁ বুঝছিস, ওই জন্য বললাম যে গ্রেভিটেশনের এফেক্ট দেখাই দিবে না। ওকে, তারপরে আরো যে ওর অ্যাটমিক লেভেলে গিয়ে বলিস, ওখানে তো ক্লাসিক্যাল মেকানিক্স এর কনসেপ্টটাই কাজ করবে না। ওকে, তা ওইখানে প্রেসারের দরুন এবার কি করতে পারো, পা থেকে রক্ত রক্ত মাথা থেকে পায়ে যেদিকে ইচ্ছে ওইদিকে প্রেসারের দরুন দৌড়ে দিচ্ছে, তাই তো? তো ওইখানে তোরা যদি এই মাধ্যাকর্ষণ শক্তির গ্রেভিটেশনাল ফোর্সের কনসেপ্ট আনা শুরু করিস, তাহলে তো জীবন শেষ হয়ে যাবে, বুঝছিস? তো সাবধান, এই জন্য আমি তোদের আগে লিমিটেশন লিখে দিছি ভুলভাল কোশ্চেন থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ, ক্লিয়ার আছে? বুঝছিস কেমন কোশ্চেন করা যাবে আর কেমন কোশ্চেন করা যাবে না? প্রত্যেকটা ব্রাঞ্চের একটা না বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের কিছু ক্রাইটেরিয়া আছে। ওই ব্রাঞ্চের ওইটা থার্মোডাইনামিক্স পড়ার সময় যদি একটা অন্য কোশ্চেন জিজ্ঞেস করিস তাহলে তো হবে না, না? ঠিক আছে, থার্মোডাইনামিক্স এর লিমিটেশনস আছে, বলে নিউটন, তো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এখানে কাজ করবে, সেকেন্ড ল এখানে কাজ করবে, ওর থেকে বেশি তো ও এক্সপ্লেন করতেই পাবে না। তোরা বলতে পারিস যে ফিজিক্স তাহলে এক্সপ্লেন করতে পারছিস না, আরে নেচার বহুত কিছু, নেচারকে এক্সপ্লেন করা এখনো আমাদের ক্ষমতা নাই যে 100%। আমরা ইউনিভার্সের বা ন্যাচারাল ফেনোমেনার কয় পার্সেন্ট এক্সপ্লেন করতে পারছি, এখনো 5%ও পাই নাই। ওকে, তো এইটুকু মাথায় রাখিস। তো বুঝছিস? এবার ক্লাসিক্যাল মেকানিক্স তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, কার কি কোশ্চেন ছিল? এত বড় বড় মেসেজ। ওকে, দেখি তোর মেসেজ। স্যার বলছি আর কতদিনের মধ্যে ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কাজ শুরু হবে, তাহলে আমি সেই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারার চেষ্টা করব। তুই কর, কোনো চাপ নিস না, টাইম লাগবে, ঠিক আছে? যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগবে ওইটার জন্য টাইম লাগবে, তুই ধীরে সুস্থে কর। স্যার তার মানে আর্থের সব জিনিসের এনার্জি আছে, না হলে এই মেথডটা তো সবার জন্য অ্যাপ্লিকেবল, সেটা একটা মার্বেল হোক আর 10টা মার্বেল। ইয়েস, অবভিয়াসলি এনার্জি ছাড়া কেমন করে কিছু থাকবে, ঠিক আছে? এনার্জি তো মাস্ট। আমি ওইটার ডিটেলসে এখানে বললাম না, তোদের যে গল্পটা বলি দেখ। যখন নিউটনিয়ান মেকানিক্সে প্রবলেম শুরু হলো ভেক্টর নিয়ে, তখন দুইটা মেইনলি প্রবলেম ছিল, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর একটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস। ওকে, মানে অনেকগুলা পার্টিকেল আছে, এটা হচ্ছে দুইটা প্রবলেম। ওকে, একটা ভেক্টর, ভেক্টরের অনেকগুলো ডিরেকশন থাকে, তাহলে ডিরেকশন নিয়ে নেট ফোর্স বের করা খুব কঠিন হয়। ওকে,
আর একটা কি হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস। তো এই দুইটা প্রবলেমের যখন সলিউশন খুঁজলো, সলিউশন খুঁজতে গিয়ে দেখলো সিস্টেম অফ পার্টিকেলস কে ওটা তো আর কমাইতে পারি না, কারণটা তোকে যদি জল খাইতে দেয়, এবার জল খাওয়ার জন্য সীতমা তোকে বললো যে তুই একটা কি কর H2 খা, একটা H2 দিয়ে কি করবি তুই? এবার জল খাইতে বললে পরে গ্লাস মারিয়ে দিবি তুই, ঠিক আছে না, জল খাবি না অন্য কি খাবি আলাদা জিনিস, ঠিক আছে, বাট তুই পুরো হচ্ছে পান করা শুরু করে দিবি। হ্যাঁ, তো এই যে পান করতেছিস, ঠিক আছে, তোরা আবার অন্য কিছু পানের কথা ভাবিস না, ওকে? আমি একদম পিওর জলের কথাই বলতেছি, যেগুলো হচ্ছে কালারলেস, ঠিক আছে, স্মেললেস। তোদের মতো না খালি হচ্ছে কালার যুক্ত স্মেল যুক্ত, ওগুলোর কিছু বলি নাই। তো শোন, কালারলেস স্মেললেস একদম পিওর ওয়াটারের কথা বলতেছি। হ্যাঁ, তো একটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে জীবন দেয়, একটা জীবন নেয়, জীবন নেওয়ারটা বলতেছি না, জীবন দেওয়ারটা বলতেছি। হ্যাঁ, তো এই ধরনের তুই যদি কি করিস, একটা হচ্ছে নেস এক গ্লাস জল খাস, তার মানে ওইখানে কি হচ্ছে একটা স্টু আছে নাই না, ওখানে বহুত স্টু আছে। তার মানে সিস্টেম অফ পার্টিকেলস যদি না নেস, তাহলে এই যে নেচারে যেগুলা জিনিস ঘটতেছে ওগুলাকে এক্সপ্লেন করতে পাবো? অ্যান্সার হচ্ছে পাবোই না, পসিবলই না। কারণটা নেচারে তো জল একটা থাকে না, বহুত জল একসাথে থাকবে। তো ওইটার দুইটা প্রবলেম সলভ করার জন্য একটা প্রবলেম তো সলভ করা পসিবল না, যে সিস্টেম অফ পার্টিকেলস কেমন করে কমাবে, ওটা তো লাগতেই লাগবে। তার একটা প্রবলেম কি ছিল হচ্ছে ভেক্টর। তো মানুষ ভাবলো যে এমন একটা কোয়ান্টিটি খুঁজে বের করি যেটা কি আছে হচ্ছে সবকিছুর মধ্যে অ্যাভেলেবেল থাকবে, যেটা আমরা জানি, যেটা নিয়ে অনেক কিছু অলরেডি স্টাডি করা আছে। তখন মানুষ কি খুঁজে বের করলো হচ্ছে যে এনার্জি এমন একটা কোয়ান্টিটি যেটা স্কেলার এবং প্রত্যেকটা অবজেক্টের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। তার জন্যই পরবর্তীতে কি করলো, এনার্জি রেসপেক্টে পড়াশোনা করছে। এখানে কি ট্রায়াল এন্ড এরর হয় নাকি? অনেকে আরো দেখ কতজন কতভাবে ট্রাই করছে, ঠিক আছে, কেউ মোমেন্টাম নিয়ে হয়তো পড়ার চেষ্টা করছে, কেউ অন্য কিছু নিয়ে পড়াশোনার চেষ্টা করছে, ওকে? তো তার মধ্যে এনার্জিটা কি হয়েছে, বেশি সাকসেসফুল হয়ে গেছে, এটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা গেছে, তার জন্য এনার্জি রেসপেক্টটাই পড়ছে। একটা জিনিস মাথায় রাখিস, আমরা যে যতটুক পড়াশোনা করি, যে এতটুকুই আবিষ্কার হয়েছে এমন কোনো কথা নাই। আবিষ্কার বহুত কিছু হয়েছে, বহুত লোক বহুত ট্রাই করছে। তোদের দাদা দিদিরা যারা পিএইচডি করতেছে, পিএইচডি তে বহুত লোক বহুত কিছু করতেছে, তার মধ্যে কিছু পপুলার হয়, কিছু হয় না, কিছুতে অনেক লিমিটেশন থাকে, কিছুতে কম লিমিটেশন থাকে, বুঝছিস? তারপরে একটা ব্রাঞ্চ ঠিক হয় কেমন করে ব্রাঞ্চটা যাবে, ওকে? তোদের আমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির গল্প করতেছিলাম ভাই। নিউটন যখন সরি আইনস্টাইন স্যার যখন কি করছে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি 1905 খ্রিস্টাব্দে দেয়, তখন ওটার নামও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ছিল না। উনি তো রিসার্চ করতেছিল ম্যাগনেটোস্ট্যাটিক্স এর উপর, একটা মুভিং চার্জ পার্টিকেলের উপর রিসার্চ করতেছিল। সেই রিসার্চ পেপারটা যখন পাবলিশ হয় তখন এত কিছু ধীরে ধীরে সাড়া ফেলছে ওই পেপারটা। তার পরবর্তীতে অনেক বছর পর গিয়ে ওইটার নাম হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তোদের আমি শেখাবো যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াবো, তখন ওটা মুভিং ডাইনামিক্স একটা পেপারের নাম ছিল, অনেক বড় পেপারের নাম ছিল, তার মধ্যে বললাম যে চার্জ পার্টিকেল নিয়ে পড়াশোনা ছিল। তো একটা করে ব্রাঞ্চ ডেভেলপ হইতে টাইম লাগে, প্রচুর ট্রায়াল এন্ড এরর মেথড থাকে, তারপরে গিয়ে হয়, ওকে? এইখানে বলতেছি যখন আরেকটা আমি বলেই দিই তোদের, আইনস্টাইন কিন্তু নোবেল প্রাইজ পাইছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য পায় নাই, ই ইকুয়াল টু এমসি স্কয়ার এর জন্য পায় নাই, ওকে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে পেপারটা আছে না, ওটার মধ্যে উনি ই ইকুয়াল টু এমসি স্কয়ার ড্রাইভ করছিল, ওকে? তো ওটার জন্য কিন্তু নোবেল পায় নাই। বেশিরভাগ মানুষ ভাবে ই ইকুয়াল টু এমসি স্কয়ার এর জন্য নোবেল পাইছে। নোবেল পাইছিল হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, যেটা 1911 খ্রিস্টাব্দে আসছিল, ওকে? তো অর্থাৎ একটা ধাতবের ভিতরে কি পড়বে, লাইট পড়বে এবং মানে একটা সাফিসিয়েন্ট এনার্জি আসার পর তারপর ওইখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, ওইটাকে এক্সপ্লেন করার জন্য হচ্ছে কি পাইছিল, আলোক তড়িৎক্রিয়া পড়ছিস না, ফটো ইলেকট্রিক, ওটার জন্য নোবেল প্রাইজ পাইছিল, যার জন্য কোয়ান্টাম মেকানিক্স সৃষ্টি হয় ওইখান থেকে, ওকে? কোয়ান্টাম মেকানিক্সে নতুন ডেভেলপ করার জন্য ওটা সব থেকে বড় একটা এক্সপেরিমেন্ট, ওয়ান অফ দা স্টার্নগার্লাক এক্সপেরিমেন্ট খুব বিখ্যাত ছিল, বাট ওইটাও একটা অনেক বড় একটা এক্সপেরিমেন্ট, ওকে? তো বুঝছিস কথাটা? তো এমন এমন করে একদিনে ডেভেলপ হয় নাই। তো তেমনি এই যে আমরা লস অফ মোশন নিয়ে পড়াশোনা করব, ওকে, নিউটনস ল নিয়ে পড়াশোনা করব। নিউটনস কোন দেশের সায়েন্টিস্ট ছিল রে? কেউ জানিস নিউটন কোন দেশের সায়েন্টিস্ট? না কোশ্চেনটা আরো সহজ করে দেই, নিউটন কি ইংলিশ ভাষায় পড়াশোনা করছিল? নিউটন ইংলিশ ভাষায় পড়াশোনা করছিল? ফ্রান্সের না, ঠিক আছে। পবিত্র ইংল্যান্ড না, সিতমা ইংল্যান্ড না, ওকে, ওকে, জাপান, ওকে, হ্যাঁ, ওই কোরিয়ার বিটিএস, বিটিএস ঠাকুর দাদা ছিল, বিটিএস এর ঠাকুর দাদা নিউটনস,
ঠিক আছে, ওকে জার্মানি, হ্যাঁ ভেরি গুড। তো ওকে বলছিস, ওকে ভেরি গুড। তো কি হচ্ছে, এবার শোন, উনি কিন্তু ইংলিশ পাইতো না, উনি ইংলিশ দিয়ে পড়াশোনাই করে নাই। হ্যাঁ, উনি যেগুলা পেপার লেখছে ওগুলাও ইংলিশে, একটাও পেপার লেখে নাই, ঠিক আছে, কোনোদিন ইংলিশ পাত্তাও দিত না। আমাদের দরকারে কিন্তু ইংলিশ ট্রান্সলেট করছে সবকিছু। তো আমরা বলি সেটা কি পড়াশোনা করবো এখন, লস অফ মোশন। কিন্তু উনি অ্যাকচুয়ালি এগুলা কিছুই লেখে নাই, লস অফ মোশন। উনি তো জার্মান ভাষাতেই লিখছিল। তাহলে জার্মান ভাষার পেপারটার নাম কি ছিল বুঝছিস, বা জার্মান ভাষার ওনার যে বইটা আছে, বইটার নাম ছিল, উনি যেটা নাম দিছিল, আমি ওইটা লিখে দিতেছি, একটু দেখে দেখে বলি, ঠিক আছে। নিউটনস কি ছিল, দাঁড়া বলি। তাহলে ল্যাটিন ভাষায় লিখছিল, ওনার বইটার নাম ছিল, এটা কি প্রোনাউন্সিয়েশন হয় ছাতা মাতা, এক্সিমটা, চাটা মাটা খাটা, ঠিক আছে। বাবা গো, আমি বলি, আমি লিটারেলি লিখে দিই, হ্যাঁ। আমি এটা না অরিজিনাল পেপারটা থেকে লিটারেলি লিখছি, আমি ওইটা তোদের দেখাই, মজা পাওয়া যাবে। সেটা হচ্ছে ওনার বইয়ের দুইটা নাম ছিল, ঠিক আছে, একটা হচ্ছে লস অফ মোশন, বা ইংলিশে যখন লেখা হয়েছিল ওর বলা ছিল হচ্ছে নিউটনস, নিউটনস ল অফ মোশন, এই দুটা নাম ছিল। এটাকে যদি জার্মান ল্যাটিন ভাষায় আমরা দেখি, উনি যে অরিজিনাল ভাষায় লিখছিল, এটার নাম ছিল হচ্ছে এক্সিওমাটা, যদিও প্রোনাউন্সিয়েশন ভুল হবে, স্বাভাবিক জিনিস। বা অথবা অথবা হচ্ছে সিবা, নিউটনের এই যে ইংলিশ জাপান ল্যাটিন ভাষায় কি লেখা হয়তো, লেগেস মোটুস, ঠিক আছে। তো মোটাস মোটুস যাই হয় হোক, শোন, তোরা হাসাহাসি যাই কর, মোটাস মোটুস মোটুস এগুলা প্রোনাউন্সিয়েশন আমরা করতে পাবো না, কারণটা কেউ শিখিই নেই প্রোনাউন্সিয়েশন। ওকে, আমি যদি চাইনিজ একটা লেখি, তোরা ইংলিশে বলার চেষ্টা করবি, কিন্তু চাইনিজ ভাষা কেমন করে ইংলিশে বলবি, ওটা তো চাইনিজেই বলতে লাগবে না। তো প্রোনাউন্সিয়েশন কেউ জানি না, মাথায় রাখিস। ভাষা শেখা, আমি ভাই অনেকগুলা ভাষা শিখছি, তার জন্য বলতেছি, ঠিক আছে, এই অবধি মাথার চাইনিজ শিখছি, ঠিক আছে, আসামিজ শিখছি, ইংলিশ বাংলা হিন্দি এগুলো তো পাই, ঠিক আছে, খুব বাজে পাই বাট পাই, ঠিক আছে। তো ভাষা শেখার সময় এইটুকু জিনিস মাথায় রাখবি, আমরা এইটাকে প্রোনাউন্সিয়েশন করি ইন টার্মস অফ ইংলিশ বা বেঙ্গলি, কিন্তু ওইটা নাই ভাষা, অমন দেখবি ওটার প্রোনাউন্সিয়েশনই নাই ওদের ইয়াতে, ভাষার মধ্যে। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে জিনিস। তো এটা হচ্ছে বইয়ের নাম ছিল এমন, তোরা ডাউনলোড করলে নেস সেই, যাই হোক, কিছু ভাষা বুঝবি না। আমার মজা লাগছে ভাই, আমি দুইটা লোককে জানিস, আমি তোদের পড়াবো, সায়েন্টিস্ট গুলা যখন পড়াবো, আমার সায়েন্টিস্টের জীবনী পড়তে মজা লাগে। তার মধ্যে আমি দুইটা লোককে সেই পছন্দ করি। এক হচ্ছে হুকসুলা, বললি না, রবার্ট হুক। রবার্ট হুক আমার একদম মানে বেস্ট পছন্দের লোক একজন, রবার্ট হুক। কারণটা উনি না জীবন মজা করছে। রবার্ট হুকের আজকে হুকস ল দেখি, হুকস ল উনি কোনোদিন বই পড়া নিয়ে সিরিয়াসই ছিল না, বাট তুই ভাব সবাই ওনার নাম জানে, ফিজিক্সে এত বড় বড় সূত্র দিয়ে গেছে। রবার্ট হুকের যদি গল্প বলি তোরা পাগলা হয়ে যাবি, কি লোক ছিল রবার্ট হুক। কিসের জন্য আমি এত বলতেছি, ওকে আমি হাইলি রেট করি, মানে ফিজিক্সের দিক থেকে রেট করি না, আমি ওভারঅল মানবের দিক থেকে রেট করি, যে ফিজিক্সও পড়ছে, মজাও করছে, জীবনে অনেক কিছু করছে। তো রবার্ট হুক, আমি অল্প একটু গল্প বলতেছি ওর। রবার্ট হুক একজন হচ্ছে খুবই গরিব লোক ছিল, ছোটবেলায় ওর বাবা মা মারা যায়, তো চার্চে হচ্ছে মানুষ হয়। তবু এমন একটা চার্চ, যে আইসল্যান্ড আইল্যান্ড গুলা হয় না, নদীর মানে সমুদ্রের মাঝখানে, অমন ছোট্ট একটা আইল্যান্ডের ভিতরে বসবাস করছে, ওইখানে চার্চে যে থাকে পোপ, উনি হচ্ছে কি করছে, দেখা সাক্ষা করছে ফাদার। তাহলে তারপরে ধীরে ধীরে ওরা দুই ভাই ছিল, দুই ভাই হচ্ছে বড় হয়েছে। এবার বড় হয়ে পড়াশোনা করার জন্য, ও ছোটবেলা থেকে একটু পড়াশোনায় ইয়ে ছিল, মাথা টাতা ছিল, তা বলছে ওকে হচ্ছে ইংল্যান্ডে পাঠাইতে। তো ওকে ইংল্যান্ডে পাঠাই দেয় পড়াশোনা করার জন্য। তো উনি যখন পড়াশোনা করতে চায় হচ্ছে ইংল্যান্ডে, তো বাট ছোটবেলা থেকে একটা জিনিস ঠিক ছিল রবার্ট হুকের, যে আমার ধনী হইতে লাগবে। ওকে, এত গরিব দেখছে ছোটবেলা থেকে, ওর একটাই টার্গেট ছিল ধনী হইতে লাগবে। তো ধনী হইতে লাগবে এই ভাবে অবভিয়াসলি পড়াশোনা করতেছে। তো পড়াশোনা করতে করতে উনি ভালো ভালো কি পায় হচ্ছে স্কলারশিপ পায়, ও দিয়া ওইটার দিয়ে পড়াশোনা করতেছিল। পড়াশোনা করার সময় তোদের বলি, উনি কার স্টুডেন্ট জানিস, কার আন্ডারে কাজ করতো, তোরা বয়েলস ল পড়ছিস না, বয়েলস ল সবাই পড়ছিস। ওকে, তো বয়েলস ল এর যে টিউবটা আছে, যেটার মধ্যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল,
টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা, ওই বয়েলস গুলার টিউবটা কিন্তু হচ্ছে রবার্ট হুক তৈরি করছিল। বয়েলস তো হচ্ছে টিচার ছিল রবার্ট হুকের, তাহলে হুকের টিচার হচ্ছে বয়েল ছিল, ওই জন্য উনি ওই ল্যাবে কাজ করতো। তো কি করছে রবার্ট হুক ওইটা দিত, ওইটার উপর কাজ করে হচ্ছে বয়েলসের নামটা হচ্ছে সবকিছু হয়েছে। যাই হোক, কাজ করে কাজ করে করে ধীরে ধীরে রবার্ট হুক কিন্তু অনেক বড় সায়েন্টিস্ট হয়ে যায়। আর উনি ফিজিক্সের সব থেকে বেশি কিন্তু কাজ করে নাই। তোরা যে বায়োলজির গল্প করতেছিলাম একটু আগে, বায়োলজির সেল ওয়ার্ডটা কে দিছিল? বায়োলজি বই পড়ছিস না? রবার্ট হুক। তো আমরা ফিজিক্সে জানিসেন হুকের ল, কিন্তু বায়োলজি যে সেল ওয়ার্ডটা, বায়োলজি নিয়েও অনেক কিছু কাজ করছে, সেল ওয়ার্ডটা ওই রবার্ট হুকের দেওয়া। ওকে, তারপরে মাথায় রাখিস যে উনি ধীরে ধীরে কাজ করে, উনি অ্যাস্ট্রোফিজিক্সে অনেক কাজ করে। এই যে তোরা দেখিস প্রথমের দিকে তো কয়েকটা সূর্য থেকে পৃথিবীর এই দূরত্ব মাপা হয়েছে, তারপরে সূর্য থেকে পৃথিবী থেকে মঙ্গলের মার্সের ডিস্টেন্স, জুপিটারের ডিস্টেন্স, এগুলা বেশিরভাগ গ্রহের ডিস্টেন্স কে মাপে হচ্ছে রবার্ট হুক। ওকে, তো এগুলা প্রচুর কাজ করে অ্যাস্ট্রোফিজিক্সের উপর। তারপরে ওনার যখন নাম ডাক হয়, তাহলে তোরা জানিস রয়্যাল সোসাইটি মেম্বার বলে হয় ফিজিক্স, মানে সায়েন্সের অনেক বড় একটা স্কলারশিপ। ওকে, আমি যে মানে যখন মাস্টার্স করতেছিলাম আমাদের একজন স্যার ছিল রবাল রয়্যাল সোসাইটির মেম্বার, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের টপ 2 সায়েন্টিস্টের মধ্যে, ওরা কিন্তু অনেক টাকার স্কলারশিপ পায়। ওকে, যাই হোক, ওই স্যারের একদিন গল্প বলবো জীবনে আমাদের কত কিছু শেখাইছে। যদিও খতরনাক ভাবে মারাও গেছে স্যারটা, বাট বহুত কিছু শেখাইছে, আমি তোদের একদিন গল্প করবো ওই স্যারের। তো ওই যে রয়্যাল সোসাইটির মেম্বার আগেকার দিনে, মানে আমি যখন বলতেছি রবার্ট হুকের সময়, তার আগে যে রয়্যাল সোসাইটির মেম্বার হইতো, যারা সায়েন্স হইতো, ওরা সবাই মিলে একটা কমিটির মতো, একটা ক্লাবের মতো হইতো। ওকে, কোনো টাকা পয়সার লেনদেন ছিল না, কিন্তু বললাম না রবার্ট হুক সবসময় ছিল যে আমার টাকা পয়সা কামাই করতে লাগবে। ওই জন্য ওনাকে যখন মেম্বারের অফার আসে, উনি বলে যে আমাকে টাকা দিতে লাগবে। তার জন্য রয়্যাল সোসাইটির হচ্ছে প্রথম পেইড কোন সায়েন্টিস্ট হয়েছে এই যা রবার্ট হুক, প্রথমবার টাকা নিয়ে হচ্ছে মেম্বারশিপ নেয়। তার আগে কোনো সায়েন্টিস্টকে টাকা নিত ও নেয়। তারপরে এই সময় উনি কাজ করতেছিল, এই যে হুকসুলা টুকসুলা দেয়, এগুলা করতে করতে ওই সময় লন্ডনে একটা সেই বড় আগুন লাগে পুরো লন্ডন শহরে। তোরা ইন্টারনেটে সার্চ করিস হচ্ছে গ্রেট ফায়ার অফ লন্ডন, তাহলে গ্রেট ফায়ার অফ লন্ডন লিখে সার্চ করলে পাওয়া যাবে। ওই সময় লন্ডনে প্রচুর, শহরের অধিকাংশ জায়গা পুরা তছনছ হয়ে যায়। উনি একটা বুদ্ধি করে যে এখন তো শহর পোড়া গেছে, এখন তো তাহলে ওই শহরটাকে কি করবে, রিইনভেনশন করবে। তাহলে ওর জন্য পুরানা পুরানা স্থাপত্য ওগুলাকে আবার ঠিক করবে, এ করবে ও করবে। উনি বলে দোষ সায়েন্স পড়ে আর টাকা পয়সা, স্কুলে পড়াটা কি টাকা পয়সা কামাবো। উনি তখন হচ্ছে আর্কিটেক্ট হয়ে যায়। ওকে, যত পুরানা টিয়া আছে বাড়ি টাড়ির আর্কিটেক্ট করা শুরু করে। ইভেন উনি এই যে লন্ডন ব্রিজ তোরা দেখিস, লন্ডন ব্রিজের পাশে গিয়ে দেখবি একটা গ্রেট ফায়ার অফ, যেটা বললাম লন্ডন, ওটার একটা মনুমেন্ট আছে। ওই মনুমেন্টটাও আর্কিটেক্ট কে করছে? রবার্ট হুক করছে। তো পরবর্তী জীবনে উনি কিন্তু মোটামুটি 35 ইয়ার্স ওল্ডে, ঠিক আছে, 35 না 33 এর মধ্যে ফিজিক্স সাইডে দেয়, ওর পরে আর ফিজিক্স নিয়ে পড়াশোনাই করে নাই। তার পরবর্তীতে উনি হচ্ছে টাকা কামাইয়ের দিকে চলে গেছিল, পুরো বিজনেসম্যান হয়ে গেছিল। তো যে এত কিছু দেখিস, এত কিছু, হ্যাঁ, যে সেল বায়োলজিতে কাজ, অ্যাস্ট্রোফিজিক্সে কাজ, এই ফিজিক্সে কাজ, এগুলো কিন্তু ওনার জীবনের খুব কম বয়সে কাজ। তারপরে উনি পুরো পুরো বিজনেসম্যান হয়ে যায়, তারপরে হচ্ছে আর্কিটেক্ট হয়ে যায়। ওখান থেকে ওনার ওই জন্য লন্ডনে গিয়ে দেখবি প্রচুর পুরানা পুরানা জায়গাতে এখনো ওনার নাম লেখা আছে, আর্কিটেক্ট হিসেবে কে কাজ করছে, রবার্ট হুক। তো আলাদাই জীবন, পরবর্তীতে আরো কোনোদিন ওইটা নিয়ে ডিটেলসে গল্প করব। ওকে, এখন ইলন মাস্ক টেসলার মালিক। ওকে, তো পবিত্র তোর ফেভারিট কি হচ্ছে? নিকোলা টেসলা। তো নিকোলা টেসলার কোনোদিন গল্প বলবো, মানে আমার অনেকজন ফেভারিট, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট বললাম হচ্ছে রবার্ট হুক। আমার লোকটার সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে না, বাট বহুত কিছু করে গেছে লোকটা। ইভেন নিজের জীবনের জন্য করছে, নিজের ইচ্ছাটাও মানে নাই, বলে আমি এটা করবো তো করবো। ওকে, তো যাই হোক, তো আমি না প্রচুর সায়েন্টিস্টের জীবনী আসছে, আমি বইমেলায় গেলে কিনে আনি, আমি তোদের ধীরে ধীরে গল্পগুলো বলতে থাকবো, মজা পাওয়া যাবে। তো আজকে শোন, আমি এই যে মোশন লর কেমন করে, মোশনের অর্থাৎ এই যে মোশনের জন্য যে ফোর্স আসলো, ফোর্সের ডেফিনেশন কি, মোর্স কি হবে, মোশন কি হবে, কিসের জন্য হবে, মোশনের জন্য কে রেসপন্সিবল, আমি যে ব্রাঞ্চটার জন্য 3টা কোশ্চেন লাগাইছিলাম, এই 3টা কোশ্চেনের অ্যান্সার সবকিছু কি করব আমি কালকে দেবো, ঠিক আছে? তো আজকে ছোট্ট ইন্ট্রোডাকশন লেকচারে, বেশি বড় করে লাভ নাই, তাহলে বাজে লাগবে। তারপরে লেকচারে কি করব, এটার অ্যান্সার দেবো। তারপরে তো যেমন করে পড়াশোনা হয় আমরা পড়াশোনা করব। তো এটার ভিতরে গল্পই থাকবে বলছি, ঠিক আছে, ইন্ট্রোডাকশনের 2 দিন এমন একটা গল্প করবো। ওকে, তো আজকে থাক, কারণটা এখন শুরু করলে না আমার কাছে মিনিমাম হচ্ছে একটা, মানে পুরো একটা প্রসেস শেষ করতে করতে 40 মিনিট টাইম লাগবে, কিন্তু আমার একটু পরে পড়ানো আছে। ওকে, তো আমি ওই 40 মিনিট অ্যাফোর্ড করতে পারছি না এখন আর, তার জন্য কালকে পড়াবো। ওকে,
চল তাহলে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস। এমন করে আমরা ইন্টারেস্টিং উপায়ে বাকি টপিক গুলো পড়াশোনা করব, গল্প পড়বো। আমার কাছে তোদের সায়েন্টিস্ট নিয়ে এমন ভান্ডার আছে, তোদের গল্প শুনতে শুনতে মজা পাবি। অনেকে বলে না সায়েন্টিস্ট গুলো কুল হয় না, আমি এমনও উদাহরণ দেবো, নোবেল পুরস্কার পাইছে এমন এক্সপেরিমেন্ট আছে যেটা হচ্ছে ভুল সিগারেট খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইছে। একটা এক্সপেরিমেন্ট আমি তোদের পরবর্তীতে বোঝাবো, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা কয়েক বছর ধরে ট্রাই করতেছিল, হইতেছিল না। রাগ করে একদিন কি করে দুইজন মিলে এক্সপেরিমেন্ট করতেছিল, ওরা দুইজন মানে সেটা ভাঙার চেষ্টা করে, তারপরে রাগ ঠান্ডা করার জন্য সিগারেট খায়। সিগারেট খাইতে গিয়ে এমন কিছু চেঞ্জ হয়ে যায় যার জন্য পরবর্তীতে ইলেকট্রনের স্পিন আবিষ্কার হয়ে যায় এবং ওর জন্য নোবেল পুরস্কার পায়। ওকে, তো এগুলা প্রচুর গল্প আছে, ধীরে ধীরে আমরা করতেই থাকবো। তো ফিজিক্স যেমন ইন্টারেস্টিং ভাবে পড়াইতে লাগে আমি পড়াবো, এমন ইন্টারেস্টিং ভাবে তোরা খালি একটু করে সাথে থাকবি, ভালো করে শুনবি, তারপরে দেখ কয়দিন পরে রেজাল্টও ভালো হবে, ফিজিক্স ইন্টারেস্টিংও লাগবে, সবকিছু হবে। ঠিক আছে, চল তাহলে আজকে এতটুকু, হ্যাঁ, টাটা।